আসসালামু আলাইকুম। কেউ আপাতত মেসেঞ্জারে নকটক দিও না, ঠিক আছে? কেউ মেসেঞ্জারে নকটক দিও না। মেসেঞ্জারে নকটক দিলে বারবার এখন নোটিফিকেশন আসতে থাকবে। কেউ মেসেঞ্জারে নক দিও না। ওকে, এবার যে কাজটা করতে হবে সবাইকে শেয়ার করে দিতে হবে। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আজকের ক্লাসটা এইচএসসি 24 স্পেশাল হলেও আমি বারবারই বলছি এই ক্লাসটা তোমাদের যারা এইচএসসি 25-26 ব্যাচ আছো তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো আশা করছি 24 ব্যাচ যারা আছো সবাই যুক্ত হবা, এবং যারা হচ্ছে 25-26 ব্যাচ তারাও আমাদের সাথে আমাদের ক্লাসে যুক্ত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে অলরেডি যুক্ত হয়েছে, তোমরা সবাই অনেক দিন পর ক্লাস মেজার দিন। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দাও লাইভটা, কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দাও। সবাই শেয়ার করে দিলে আশা করি সবাইকে আমরা কানেক্ট করতে পারবো। আজকের ক্লাসটা আমি আগেও বলছি, যারা এইচএসসি 24 ব্যাচের আছো তোমাদের জন্য এই টপিক থেকে অবশ্যই প্রশ্ন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যারা হচ্ছে এইচএসসি 25 আর 26 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের উৎপাদন বিবরণী নামক একটা চ্যাপ্টার আছে, তোমাদের হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী আছে। এই দুইটা জায়গায় এখান থেকে প্রশ্ন এসে থাকে সাধারণত, ঠিক আছে? সো আশা করছি আমরা সবাই ক্লাসে থাকবো শেষ পর্যন্ত, এবং সবাই দ্রুত লাইভটা শেয়ার করে দেয় একটা করে, যাতে করে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যেতে পারে। সবাই যার যার জায়গা থেকে অবশ্যই শেয়ার করার চেষ্টা করি, সবাই এভরিওয়ান শেয়ার করে দেই। 24 ব্যাচে যারা যুক্ত হয়েছে, 24 ব্যাচে যারা যুক্ত হয়েছে তোমাদের ক্লাসমেটদেরকে তুমি একটু মেনশন করে দিতে পারো, তাতে করে আশা করছি তারাও যুক্ত হবে। আমি বরাবরের মতো বলতেছি, তুমি ক্লাসটা করলে তুমি এনজয় করবে ক্লাসটা, ঠিক আছে? খুব অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানতে পারবে আজকের এই ক্লাস থেকে, ঠিক আছে? খুবই চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। এই ক্লাসটাকে আমি দুইটা পার্টে ভাগ করে ক্লাসটা নিব, এবং এই দুইটা ক্লাস করলে এই পুরো টপিকটা খুব ইজিলি তোমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, অনেকে অলরেডি যুক্ত হয়েছে। কে বলবা ক্রয় ফেরতের 500 টাকা জাবেদা? জাবেদা কি ক্রয়ের জাবেদাটা উল্টাই দাও। ক্রয়ের জাবেদাটা উল্টাই দিলে ক্রয় হয়ে ডেবিট, ক্রয় ফেরত হয়ে যাবে ক্রেডিট, আর পাওনাদার হয়ে যাবে ডেবিট, শেষ। আচ্ছা, আর সবাই যারা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট, আমি অনুরোধ করবো প্লিজ তোমরা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। যারা ক্লাসে না ওদের সবাইকে মেনশন করে দাও, কারণ হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আমার একটা পেড কোর্স, আমি অফলাইনে একটা পেড কোর্স ওপেন করছি এইচএসসি 24 এডমিশন ব্যাচের জন্য। ঢাকা লক্ষ্মীবাজার এটা ক্লাসে অলরেডি একটা হয়েছে। তোমরা কেউ যদি অফলাইনে এডমিট হতে চাও যোগাযোগ করতে পারো, আর তোমাদের রেসপন্স ভালো থাকলে অল্প কিছু টাকায় আমি একটা অনলাইন পেড কোর্স ওপেন করবো ইনশাল্লাহ। তো যারা যুক্ত হয়েছে আশা করছি সবাই লাইভটা শেয়ার করে দিবা। সবার কাছ থেকে লাইভটা শেয়ার চাচ্ছি, কারণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারা 24 ব্যাচের স্টুডেন্ট আছে আমাকে একটু কমেন্টে জানাও। তোমাদের রেসপন্সের উপরে আসলে তোমাদের ক্লাসগুলো ডিপেন্ড করতেছে। আর সবাই একটু শেয়ার করে দেয়, সবাই একটু কমার্স গ্রুপে লাইভটা শেয়ার করে দেই, সবাই একটু কমার্স গ্রুপে লাইভটা শেয়ার করে দেই। এবং অনেক বেসিক জিনিস তুমি আজকের ক্লাস থেকে জানতে পারবা, ঠিক আছে? বেসিক জিনিস তোমরা আজকের ক্লাস থেকে জানতে পারবা, শিখতে পারবা আশা করছি। সবাই একটু শেয়ার করে দে, সবাই শেয়ার করে দিলে আমরা আরো কিছু স্টুডেন্ট যুক্ত করতে পারবো। মোহাম্মদ রাহিম করে দিয়েছ, ধন্যবাদ।
আর সবাই একটু শেয়ার করে দিলে দেখা যাবে যে আমরা দ্রুতই আমরা সবার কাছে পৌঁছাইতে পারবো, কারণ আমাদের একটু ঝামেলা আছে, ঝামেলাটা আসলে দীর্ঘদিন আমাদেরকে অনেক বেশি সাফার করাচ্ছে। আমাদের পেজে অনেক স্টুডেন্ট কিন্তু সবার কাছে নোটিফিকেশনটা রাইট টাইমে পৌঁছায় না, এই জন্য অনেকে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে না। এটা একটা বহুত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। দেখা যাক আল্লাহ ভরসা। ওকে, যারা যুক্ত হয়েছে অলরেডি, চলো আমরা শুরু করে দিই। আশা করছি ধীরে ধীরে আমরা আরো কিছু স্টুডেন্ট কমার্স গ্রুপে করে দিয়েছো স্যার আমাদের হৃদয়। কমার্স গ্রুপটা যেটা বড় এক গ্রুপটা আছে, আমি তোমাদের একটু দেখাই দিই, ওইটাতে শেয়ার করে দাও এবং তোমাদের প্রোফাইল প্লাস তোমরা বিভিন্ন গ্রুপে যুক্ত আছো সেই গ্রুপগুলোতে শেয়ার করে দাও। এই গ্রুপটাতে এভরিওয়ান প্রত্যেক একটা করে 2টা করে শেয়ার করো। তোমরা যতবার শেয়ার করবে আমি অ্যাপ্রুভ করে দিব, ওখান থেকে কিছু নতুন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়। তো সবাই শেয়ার করে দাও। আসো, তো আজকে আমরা মূলত এই যে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ, এইটা তোমার কোন কোন অংশে কাজে লাগবে। তোমরা যারা এডমিশনের স্টুডেন্ট আছো, আমি তোমাদেরকে এটা কথা দিচ্ছি যে এই পার্ট থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই না, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো যতগুলো হচ্ছে এডমিশনের পরীক্ষা তুমি দিবা, যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইনশাআল্লাহ তোমাদের এই টপিকটা থেকে প্রশ্ন হবে, জানি কোনো ধরনের সন্দেহ নাই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করে দেই। এইখানে আমি বিষয়টাকে টাইপ করে করে, মানে কয়েকটা টাইপ করে করে আমি হচ্ছে তোমাদের এই লেকচারটাকে ডিজাইন করছি। আশা করছি সবার ক্লাসগুলো, মানে ক্লাসটা করতে ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আসো টাইপ 1। হ্যাঁ, তোমরা খাতার মধ্যে অবশ্যই টাইটেল দিয়ে নাও। খাতার মধ্যে টাইটেল দাও পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। খাতার মধ্যে টাইটেল দিয়ে দাও পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। খাতার মধ্যে টাইটেল দিয়ে দাও, ক্লাস শুরু করেন, হৃদয় শুরু করে দিলাম। খাতার মধ্যে টাইটেল দিয়ে দাও পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। খাতার মধ্যে টাইটেল দিয়ে দাও পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ। আমরা শুরু করছি। ওকে, তো এই যে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশের মধ্যে প্রথমে আমরা যে অংশটা শিখবো, এটা হচ্ছে ক্রয়, নিজ ক্রয়, কৃত পণ্যের ব্যয়। এই 3টা অংশের মধ্যে পার্থক্য কোথায়, এই 3টা অংশের মধ্যে পার্থক্যটা কি, এই জিনিসটা আমরা এখান থেকে জানার চেষ্টা করব। ক্রয়, নিজ ক্রয়, কৃত পণ্যের ব্যয়, এই 3টা অংশের মধ্যে বা 3টা পার্টের মধ্যে আমাদের পার্থক্য কোথায় সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা জানো, বা আশা করছি এই বিষয়টা তোমাদের জন্য কঠিন কিছু হবে না। তাহলে ক্রয়, নিজ ক্রয়, কৃত পণ্যের ব্যয়, 3টা বিষয়ের পার্থক্য কি আমরা জানি? ক্রয়, নিজ ক্রয়, কৃত পণ্যের ব্যয়, 3টা বিষয়ের পার্থক্য কি আমরা জানি কিনা? আচ্ছা, আসলে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করব এখান থেকে, এই 3টা শব্দের মধ্যে আসলে শব্দগত পার্থক্য কি, বা আসলে 3টা শব্দ দেখি বোঝায়, এই বিষয়টা আমরা একটু সবার আগে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো একটু যে ক্রয়, এই ক্রয় বলতে সাধারণত কাকে বোঝায় বলতো? এই ক্রয় বলতে নরমালি আমরা বুঝবো হচ্ছে পণ্য ক্রয়কে। কাকে বুঝবো বলতো? নরমালি পণ্য ক্রয়কে আমরা বুঝবো পণ্য ক্রয়, জাস্ট একটুই, শুধু ক্রয়। এখন আসলে নিট ক্রয়টা কাকে বলে? এই নিট ক্রয় ডেফিনেশন অলরেডি তোমরা সবাই জানো, মোটামুটি সবাই পারো। এই নিট ক্রয় বলতে বোঝানো হয় যে এই যে ক্রয় আছে, এই ক্রয় থেকে আমাকে ফেরত বাদ দিতে হবে, এই ক্রয় থেকে আমাকে ফেরত বাদ দিতে হবে, এবং আরেকটা জিনিস বাদ দিতে হবে, সেটা হচ্ছে বারটা। ক্রয় বার আমরা কি বাদ দিব? ক্রয় ফেরত, ক্রয় বারটা বাদ দিয়ে দেব। ভালো করে খেয়াল করে, এই জায়গা থেকে প্রশ্ন আসে, অনেক বেশি প্রশ্ন আসে। খেয়াল করো স্যার, আমরা অনুরোধ করব যারা 24 ব্যাচের স্টুডেন্ট, তোমরা একটু অ্যাক্টিভ হও। তোমাদের জন্য যে ব্যাপারগুলো আমি যে ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো নিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো ভাইয়া, শুধু ক্রয় বলতে বোঝাচ্ছে পণ্য ক্রয়কে বোঝাচ্ছে। যখন তুমি নিজ ক্রয় বের করতে যাচ্ছ, তখন তোমার ক্রয় থেকে ক্রয় ফেরত আর বারটা বাদ দিতে হবে। এবার প্রশ্ন হলো ভাইয়া, কৃতপণ্যের ব্যয় কি? অনেকে কৃতপণ্যের ব্যয়টাকে বিকৃত পণ্যের ব্যয় মনে করে, এটা ভাবার কোনো সুযোগ নাই। কৃতপণ্যের ব্যয় আর বিকৃত পণ্যের ব্যয় সম্পূর্ণ আলাদা। আমি আবার বলতেছি, যারা এসএসসি কিংবা 25-26 ব্যাচের স্টুডেন্ট আছে, অনেক বেসিক আজকে ক্লাস থেকে তুমি জানতে পারবা। খেয়াল করো ভাইয়া, এই কৃতপণ্যের ব্যয়টা যদি তোমাকে বের করতে হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে, এই যে নিট ক্রয় পাইছো না, এই নিট ক্রয়ের সাথে
এই নিট ক্রয়ের সাথে তোমাকে যোগ করতে হবে ক্রয় সংক্রান্ত খরচ। কি যোগ করতে হবে? ক্রয় সংক্রান্ত খরচ। এমন প্রশ্ন হইলো ভাই ক্রয় সংক্রান্ত খরচগুলো কি? ক্রয় সংক্রান্ত খরচগুলো কি? খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি এটা মনে করি অনেকে কমার্সের স্টুডেন্ট আছে এইটা জানে না, তিনটা শব্দের মধ্যে যে পার্থক্য আছে এটাও জানে না। এখন ক্রয় সংক্রান্ত খরচগুলো কি ভালো করে খেয়াল করো। ক্রয় সংক্রান্ত খরচগুলো হচ্ছে ধরো মজুরি, তারপরে ধরো হচ্ছে আমদানি শুল্ক, তারপরে ধরো হচ্ছে ক্রয় পরিবহন। সাধারণত এই টাইপের পরিবহন, তাই তো এই টাইপের শব্দগুলাই সাধারণত আমরা পাবো। এই তিনটা শব্দ বা তিনটা এন্ট্রি আমরা বেশি পাবো। ভালো করে খেয়াল করো ভাইয়া। ক্রয় বলতে বোঝাচ্ছে পণ্য ক্রয়, নিট ক্রয় বলতে বোঝাচ্ছে ক্রয় থেকে ফেরত, আর হচ্ছে বারটা বাদ দিতে হবে, মানে ক্রয় ফেরত ক্রয় বারটা বাদ দিবা। আর সর্বশেষ যেটা কৃতপণ্যের ব্যয়, আমি আবার বলতেছি কৃতপণ্যের ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় সম্পূর্ণ আলাদা। কৃতপণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় সম্পূর্ণ আলাদা। ফারজানা রুবাইয়া যুক্ত হয়েছে, আমি অনুরোধ করব সবাই একটু আমাদের লাইভটা কমার্স গ্রুপে শেয়ার করে দাও। আর যারা যুক্ত হচ্ছে কাইন্ডলি ক্লাসে থাকো, ক্লাসটা করো, এনজয় করবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করতে ভাইয়া কৃতপণ্যের ব্যয় সূত্রটা কি? নিট ক্রয় থেকে ক্রয় সংক্রান্ত খরচগুলো যোগ করতে হবে। তাহলে এটাকে যদি তুমি বড় করে লেখো তাহলে কি হবে দেখো তো, ক্রয় মাইনাস ফেরত মাইনাস বারটা প্লাস ক্রয় সংক্রান্ত খরচ। তুমি যদি বড় করে লিখতে চাও ক্রয় সংক্রান্ত খরচ বড় করে লিখলে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে একটু এক বাক্যে সবাই জানাও, এখানে যে তিনটা পয়েন্ট আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম, ক্রয়, নিট ক্রয়, কৃতপণ্যের ব্যয়, তিনটা শব্দ ক্লিয়ার কিনা? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে কোশ্চেন আসছে আমরা একটু পরে প্র্যাকটিস করব, এবং এগুলা কিন্তু এমসিকিউ বোর্ড কোশ্চেনও আসতে পারে। সবাই কাইন্ডলি আগুনের পৃষ্ঠ পণ্য থাকলে কি বাদ যাবে? এটা এখানে এই টাইপের কোনো প্রশ্ন এইগুলার মধ্যে আসবে না। নরমালি নিট ক্রয় বলতে কি বুঝি? নিট ক্রয় বলতে আমরা ক্রয় থেকে ফেরত আর বাদটা বাদ দিলেই ক্রয় ফেরত বুঝি। আর এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ যোগ করতে হবে কৃতপণ্যের ব্যয়, যে পণ্যটা ক্রয় করছি সেটাকে বোঝাচ্ছে। কথা বোঝা গেছে? স্যার গেমে ফ্যান চালানো অনেক শব্দ হবে, তোমরা জাস্ট এটা করো। এতটুকু ক্লিয়ার হইছো কিনা আমাকে একটু কমেন্টে জানাই দাও। আজকের ক্লাসে অনেক বেসিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত রেসপন্স করো, আমাকে কাইন্ডলি একটু জানাও যে তোমরা এই বিষয়টা ক্লিয়ার হইছো কিনা, এই বিষয়টা বুঝতে পারছো কিনা। এই তিনটা শব্দের পার্থক্য বুঝতে পারছো কিনা, এই তিনটা বিষয় বুঝতে পারছো কিনা। মৌলিক বিষয়গুলো বুঝতে হবে, বেসিক না জানলে আসলে বড় বড় অঙ্ক করা সম্ভব হবে না। বুঝতে পারছো বিষয়টা? বেসিক জানতে হবে। আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ডান। তাহলে চলো আমরা কিছু জিনিস প্র্যাকটিস করি তিনটা বিষয় দিয়ে, মনে থাকবে? এই তিনটা জিনিস দিয়ে আমরা এখন কিছু বিষয় কি করব? প্র্যাকটিস করব। চলো ওকে ডান। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, কি দেখা যাচ্ছে খেয়াল করে দেখো। টাইপ 1 দিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এরকম একটা প্রশ্ন নিলাম, আমরা যে এখানে প্রারম্ভিক মজুদ, আচ্ছা এই এন্ট্রিটা এখানে একটা অংশ বাদ পড়ে গেছে, এটা বাদ দাও। প্রারম্ভিক মজুদ আছে হচ্ছে 15,000 টাকা, সমাপনী মজুদ আছে হচ্ছে 11,000 টাকা, ক্রয় আছে 66,000 টাকা, আন্তঃপরিবহন আছে হচ্ছে 2,000 টাকা, ক্রয় বাট্টা আছে হচ্ছে 4,000 টাকা। এখন তোমার কাছে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে দুইটা প্রশ্ন। তোমার কাছে আমি দুইটা প্রশ্ন রাখবো এই অংশটা থেকে। একটা হচ্ছে নিট ক্রয় কত, বের করবা। আরেকটা প্রশ্ন হচ্ছে কৃতপণ্যের ব্যয় কত সেটা বের করবা। কৃতপণ্যের ব্যয় কত সেটা বের করবা, ঠিক আছে? এই দুইটা প্রশ্নের সমাধান দেখি কে কে করতে পারো। এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো এই অংশটা থেকে, যে নিট ক্রয় কত হবে আর কৃতপণ্যের ব্যয় কত হবে। সো তোমরা অলরেডি জানো যে নিট ক্রয়ের ফর্মুলাটা কি। আসলে নিট ক্রয়ের সূত্রটাই হচ্ছে আমরা কি করবো ভাই বলো তো, ক্রয় থেকে ফেরত বারটা বাদ দিব। এখন একটা জিনিস যদি খেয়াল করো,
এই যে নিট ক্রয়ের বিষয়টা তুমি যদি দেখো, অঙ্কের মধ্যে ক্রয় আছে কত ভাই খেয়াল করো তো, ক্রয় আছে ৬৬,০০০ টাকা। তাহলে এই হচ্ছে ৬৬,০০০ টাকা, তার থেকে বাদ যাবে ফেরত আর বার্তা। এখন অঙ্কের মধ্যে কোথাও ফেরত নাই, আছে কি? আছে হচ্ছে বার্তা। কত হাজার আছে বলো তো ভাই? আছে ৪,০০০। তাহলে এখান থেকে তুমি জাস্ট কত হাজার বাদ দিয়ে দাও, ৪,০০০ বাদ দিয়ে দাও। তাহলে ৬৬,০০০ থেকে ৪,০০০ চলে গেলে থাকে কত হাজার? ৬২,০০০। তাহলে আমি পেয়ে গেলাম আমার কৃত নিট ক্রয় হচ্ছে ৬২,০০০ টাকা। নিট ক্রয় কত? নিট ক্রয় হচ্ছে ৬২,০০০ টাকা। নিট ক্রয় কত হাজার টাকা? ৬২,০০০ টাকা। অন্তর্মুখী পরিবহন খরচ কি? অন্তর্মুখী পরিবহন খরচ বলতে বোঝায় আনতে যে পরিবহন খরচ, অর্থাৎ আনতে যে খরচটা হয়েছে এটাকে বলা হচ্ছে ক্রয় পরিবহন। কি পরিবহন? এটা হচ্ছে ক্রয় পরিবহন। এটা কি? এটা হচ্ছে ক্রয় পরিবহন। এটা হচ্ছে ক্রয় পরিবহন। সবার কি হয়েছে ৬২,০০০? ন, এটা ৬,২০০ হবে ৬২,০০০। নেট পারচেজ ৬২,০০০, রাইট? নেট পারচেজ ৬২,০০০। যারা বলছে ৬৪,০০০, ৬৪,০০০ কেন হবে ভাইয়া? ৬৪,০০০ কেন? ৬৪,০০০ হচ্ছে কৃতপণ্যের ব্যয় হতে পারে, তাই না? আচ্ছা, তো চলো এবার হচ্ছে আমরা যে বিষয়টা দেখি, এবার আমরা বের করছি কৃতপণ্যের ব্যয়। তা কৃতপণ্যের ব্যয় সূত্রটা অলরেডি আমরা জানি। কি করতে হবে? যে নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচ যোগ করতে হবে, তাই তো ভাইয়া? তাহলে নিট ক্রয় কত আছে ভালো করে খেয়াল করো তো। নিট ক্রয় তুমি অলরেডি পাইছো ৬২,০০০ টাকা। নিট ক্রয় কত পাইছো? ৬২,০০০ টাকা। এইবার দেখো তো অঙ্কের মধ্যে শুধু খরচ আছে কত ভাই বলো তো? শুধু একটাই আছে খরচ, সেটা হচ্ছে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। এটা কত হাজার ভাই বলো তো? এটা হচ্ছে ২,০০০। তাহলে এই ৬২,০০০ এর সাথে ২,০০০ টাকা তুমি কি করে দাও? যোগ করে দাও। তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত হাজার টাকা? ৬৪,০০০ টাকা। কত হাজার টাকা বলো? ৬৪,০০০ টাকা। কত হাজার টাকা? ৬৪,০০০ টাকা। তাহলে আমরা কি পাইলাম ভাই বলো তো? মরিয়াম আক্তার সুমাইয়া, এটা তো এডমিশন স্পেশাল, মানে এটা এডমিশনের জন্য মাস্ট। আর যারা 25-26 ব্যাচের আছে তোমাদের আর্থিক বিবরণী আর উৎপাদন ব্যয় বিবরণীর এমসিকিউর জন্য কাজে লাগবে, ঠিক আছে? সো 24 ব্যাচ তো ফরজ, এটা এডমিশন টপিক স্পেশালি, বাট তোমাদের এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে স্পেশাল ওদের জন্য, এটা ওদের টপিক, কিন্তু তোমাদের এমসিকিউতে লাগবে। তাহলে আমরা কি এই প্রশ্নটা বুঝতে পারছি কিনা আমাকে সবাই একটু কমেন্টে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে সবাই একটু কমেন্টে মেনশন করো ভাইয়া। এই প্রশ্নটা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এই প্রশ্ন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি? এটা তোমরা সবাই ক্লিয়ার? এটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে পরের টপিকে যাচ্ছি। যারা স্টিল লাইভটা শেয়ার করো না, অনুরোধ করতেছি ভাই প্লিজ লাইভটা শেয়ার করে দাও। যারা ক্লাসে নাই ওদেরকে ক্লাসের সাথে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে নিঃসন্দেহে এডমিশনের। এই যে ফ্রি ক্লাসগুলো আমরা দিব ইনশাআল্লাহ, সবগুলো ক্লাস সবাই করার চেষ্টা করবা। ওকে, ক্লিয়ার তাই না স্যার? ধন্যবাদ। তাহলে আসো আরো কিছু প্র্যাকটিস আছে, আমরা এগুলো সাধারণত তোমাদের বোর্ড পরীক্ষাতে অনেক বেশি আসে। এটা হচ্ছে আমরা আরেকটা প্রশ্ন নিলাম, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 2002-1 সালে আসছে, ওট মানে ইংরেজি ফর্মে ছিল। এখন আসলে এই প্রশ্নটা যদি আমরা সমাধান করি, এখান থেকেও তোমাদেরকে দুইটা অংশ বের করতে বলবো। এখান থেকে জাস্ট তোমাদেরকে একটা অংশ বের করতে বলি আমি, হ্যাঁ? এখান থেকে জাস্ট তোমাদেরকে একটা পার্ট বের করতে বলি। সেটা হচ্ছে তোমরা আমাকে এই জায়গাটা থেকে একটা অংশ বের করতে, সেটা হচ্ছে কৃত পণ্যের ব্যয় কত। কৃত পণ্যের ব্যয় কত ডিরেক্ট বের করবে। কৃত পণ্যের ব্যয় কত ডিরেক্ট বের করো। কৃত পণ্যের ব্যয় কত এই অংশটা থেকে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে হচ্ছে কত ১,১০,০০০, তারপরে ক্রয় দেওয়া আছে ৫ লাখ, তারপরে ক্রয় ফেরত দেওয়া আছে ২৫,০০০, আন্তঃপরিবহন দেওয়া আছে ১৫,০০০, তারপরে সমাপনী মজুদ দেওয়া আছে ১ লাখ। এখন তুমি একটা জিনিস খেয়াল রাখবা, প্রশ্নে কিন্তু কিছু অতিরিক্ত বিষয় থাকবে, কিছু অতিরিক্ত বিষয় তথ্য দেওয়া থাকবে। এইগুলা নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। তোমার মূল চিন্তা ধারাটা যেটা থাকবে যে আমার প্রয়োজনীয় অংশ কি। এখন আমাকে বের করতে হবে কৃতপণ্যের ব্যয়। কৃতপণ্যের ব্যয় বের করতে গিয়ে আমার যা যা দরকার আমি শুধু ওইগুলাই নিব, বাদ বাকি অংশগুলো নিয়ে আমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাহলে কৃতপণ্যের ব্যয় কত হবে ভাই বলো তো? কৃতপণ্যের ব্যয় সূত্র মনে আছে? ক্রয় থেকে কি করতে হবে? ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা প্লাস খরচ, তাই তো? প্লাস ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে এবার হচ্ছে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে দেখি কত আসে। ৪,৯০,০০০। অলরেডি দুইজন করে ফেলছো ৪,৯০,০০০। যারা নতুন করে যুক্ত হচ্ছে আমি অনুরোধ করবো সবাই ক্লাসগুলো করো। সোয়াদ তোমরা দুইজন আছো শুধু, প্রতিকার সোয়াদ, বাকিরা কোথায়? এই ক্লাস কিন্তু এখানেই করতে হবে। আমি নিয়মগুলো এখানে পড়াবো, তোমাদের বেচে শুধু আমি প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস বেশি বেশি করবো, সময় নষ্ট করবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো ভাইয়া, এখানে যদি আমরা এই প্রশ্নটা যদি সমাধান করি, আমরা দেখতেছি আমাদের ক্রয় আছে কত বলো তো? ক্রয় আছে হচ্ছে ৫ লাখ টাকা। তাহলে ক্রয় আছে ৫ লাখ, আমি ৫ লাখ লিখলাম, ওকে। তার থেকে ফেরত বাদ দিতে হবে কত? ২৫,০০০। বাদ যাবে ফেরত ২৫,০০০। বাদ যাবে ফেরত কত হাজার? ২৫,০০০। তার সাথে যোগ করতে হবে একটাই খরচ আছে ১৫,০০০। একটাই খরচ আছে কত হাজার? ১৫,০০০। তাহলে তুমি যদি যোগ বিয়োগটা করে ফেলো তাহলে তুমি উত্তর পেয়ে যাচ্ছ ৪,৯০,০০০। কত পেয়ে যাচ্ছ? ৪,৯০,০০০। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা?
সবার কি ক্লিয়ার? স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? এটা হয়ে গেছে আশা করছি, 4,90,000 সবাই গেছে। আর সবাই একটু সলভ করে উত্তর করার চেষ্টা করবা। আমি যদি এইচএসসি 24 ব্যাচের রেসপন্স আজকে ভালো পাই, আমি কথা দিচ্ছি তোমাদের জন্য অনেক কিছু করবো ইনশাআল্লাহ এডমিশনের জন্য। এবার শুধু 24 ব্যাচের রেসপন্সটা ভালো দেখতে চাই, ভালো করে ক্লাসটা করো শেষ পর্যন্ত, আর উপস্থিতি বাড়াও। তোমরা তোমাদের পরিচিত জনদেরকে মেনশন করে দাও, লাইভটা শেয়ার করে দাও, ইনশাআল্লাহ আরো চমৎকার কিছু তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবে। ওকে ডান। এবার আসলে হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা আমরা যদি একটু দেখি, এখান থেকে মূলত একই কাজ, দেখা মাত্রই প্রশ্ন উত্তর করে ফেলবা, দেখা মাত্র প্রশ্ন উত্তর করে ফেলবা যে এখান থেকে উত্তর কি হবে। আর একটা প্রশ্ন সমাধান করে আমরা পরের টাইপে চলে যাব। এখান থেকে এই প্রশ্নের উত্তর কি হবে বলো? এই প্রশ্নের উত্তর কি হবে? আমি অ্যানসার করব না, তোমরা অ্যানসার করবা। শুধু তোমরা তোমাদের কাছ থেকে জানতে চাই কি হবে ভাই বলো, এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার কি হবে? এখান থেকেও কৃতপণ্যের ব্যয় বের করো, এখান থেকেও কৃতপণ্যের ব্যয় বের করো, এখান থেকেও কৃতপণ্যের ব্যয় বের করো, এখান থেকেও তুমি কৃতপণ্যের ব্যয়টাই বের করবা, এখান থেকেও কৃতপণ্যের ব্যয়টা বের করবা। কি বের করবা? এখান থেকেও কৃতপণ্যের ব্যয় বের করবা, অন্য কিছু না, কৃতপণ্যের ব্যয় বের করবা। 40,000। অনেক ভালো লাগতেছে ক্লাসটা স্যার। ওকে, শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আমরা তো এইচএসসি 25, তোমাদের জন্য তো এটা অবশ্যই কাজে লাগবে। এডমিশন ক্লাসটা আলাদাভাবে করলে ভালো। তো মারিয়া আক্তার, এটা তো আলাদাভাবেই করাচ্ছি, এটা আলাদাভাবে করাচ্ছি না, কিন্তু যারা 25-26 ব্যাচের স্টুডেন্ট, ওদের জন্য কি হলো, ওরা এগুলা করলো, ওরা নিজেদেরকে একটু এগিয়ে রাখলো, এই আর কি, আর কিছু না। তোমাদের 24 ব্যাচের স্টুডেন্টের রেসপন্স কম, তাই আমি আসলে একটু হতাশ। প্রচুর স্টুডেন্ট আমার পেজে আছে, কিন্তু ওরা রেসপন্স খুব কম করে। বাট 25-26 ব্যাচের জন্য এগুলো আগে থেকে জেনে রাখা, অ্যাডভান্স হয়ে থাকা অনেক ভালো, এবং ওদের একাডেমিক এমসিকিউতে বিষয়টা খুব কাজে লাগবে। আচ্ছা, কত হাজার হবে? 40,000 কে উত্তর করলা? এনামুল বললা, প্রতীক বললা, সোয়াদ বললা, মেজা বললা, তাহমিনা, মারিয়া, ফারহানা, রাহিম, দীপ্ত, ফাতেমা, সাবরিনা। ভেরি গুড, ভেরি গুড। সময় 40,000। আশা করছি এই টাইপটা তোমাদের জন্য ইজি হয়ে গেল, তাই না ভাইয়া? এই টাইপটা তোমাদের জন্য ইজি হয়ে গেল, এই টাইপে আর তোমাদের জন্য খুব বেশি সমস্যা পড়তে হবে না। এবার আসো, তোমাদেরকে একটা স্পেশাল টাইপ শিখাবো, তারপরে আমরা হচ্ছে অন্যগুলাতে যাব, ঠিক আছে? এটা আর দরকার হবে বলে মনে হয় না। আচ্ছা, এখানে এই প্রশ্নটা একটু টেকনিক্যাল একটা প্রশ্ন, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিতে চাই, দেখি কারোর পক্ষে এই প্রশ্নটা সমাধান করা সম্ভব হয় কিনা। আমি তোমাদেরকে একটা টেকনিক্যাল প্রশ্ন, এখানে এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, এডমিশন মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা, একটু তোমাকে কোনো একটা জায়গায় ধরায় দেওয়ার একটা প্ল্যান থাকা, কারণ সবাই যদি সব পারে তাহলে তো বিপদ। তাহলে এই জায়গার মধ্যে যে প্রশ্নটা তোমাদেরকে দিছি, কি বের করতে বলছে তো দেখো তো। তোমাকে বের করতে বলছে কৃতপণ্যের ব্যয়, মানে ক্রয় ফেরত বের করতে বলছে। কি একটা ঝামেলার ব্যাপার না বলো? ক্রয় ফেরত বের করতে বলছে। তোমরা কি পারবা এই প্রশ্নটা সমাধান করতে? সময় ইসলাম 24 আছো। আচ্ছা, তোমরা কি পারবা এই প্রশ্নটা সমাধান করতে? বলো। ক্রয় ফেরত কেমনে বের করে? আবার ক্রয় ফেরত কি বের করতে বলছে আমাকে? না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দেখো কৃত পণ্যের ব্যয় দেওয়া আছে। সো তুমি যদি কৃত পণ্যের ব্যয়ের সূত্রটা একটু লেখো, তাইলে তোমার জন্য ইজি হয়ে যাবে বিষয়টা। তাহলে তোমার জন্য কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে বিষয়টা, যে তুমি আসলে কিভাবে কি বের করবা। কৃত পণ্যের ব্যয়, তাই তো ভাইয়া? তাহলে কৃত পণ্যের ব্যয় খেয়াল করে দেখো, তো কৃত পণ্যের ব্যয়ের সূত্রটা আমরা কি শিখছি? আমরা সে হচ্ছে ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা প্লাস খরচ, এই তো, এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন আমি যদি এই সূত্রের মধ্যে যদি ডেটা ইনপুট দেই, দেখো অঙ্কের মধ্যে কৃতপণ্যের ব্যয়ের ভ্যালুটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 1,20,000। তাহলে তুমি বসো হচ্ছে 1,20,000 কৃতপণ্যের ব্যয়ের টাকাটা বসো, সমান সমান ক্রয় নিশ্চয় দেওয়া আছে, কত ভাই বলো তো? 1,50,000 দেওয়া আছে ক্রয়, ঠিক আছে? তারপর দেখো ক্রয় বাট্টা দেওয়া আছে 7,500। তাহলে বাট্টা যেহেতু 7,500 দেওয়া আছে, তাহলে বাট্টা 7,500 কি হবে? মাইনাস যাবে। আর হচ্ছে ফেরত তো নাই, তাহলে ফেরতটা আমরা এখানে লিখে দিলাম, ফেরত, ঠিক আছে? তারপরে যোগ হচ্ছে আমাদের ক্রয় সংক্রান্ত খরচ আছে, আর ক্রয় সংক্রান্ত খরচ আছে কত? 2,500, 3,500। তাহলে 2,500 যোগ 3,500, এই তো শেষ। আচ্ছা, এবার আসো হচ্ছে যে কাজটা করতে হবে, আমাদের এই পাশে 1,20,000 হয় সমান সমান, এখানে দেখো 1,50,000 আর হচ্ছে 2,500, 3,500 মিলে কত হয় বলতো? 4,000, 6,000। তাহলে 1,56,000 কত হবে? আমি তোমাদের জন্য একটু বড় করেই করব। 1,56,000 থেকে বাদ যাবে 7,500। কত বাদ যাবে? 7,500। মাইনাস হবে, ফেরতটা মাইনাস হবে। তাহলে যদি তুমি এখানে যদি এই কাজটা করো, এবার তুমি দেখো এবার কত হয়। এখানে যদি তুমি 1,20,000 টাকা রাখো, সমান সমান দাও, তাহলে 1,56,000 থেকে যদি 7,500 চলে যায়,
1,56,000 থেকে যদি 7,500 চলে যায় তাহলে কত থাকে বলো? তুমি প্রথমে 7,000 বাদ দাও, 7,000 বাদ দিলে থাকে 1,49,000, 1,49,000 থেকে 500 চলে যাবে 1,48,500, তাই তো? 1,48,500 মাইনাসের ফেরত। তাহলে এইখানে যে কাজটা তোমাকে করতে হবে, এই ফেরতটা যেহেতু মাইনাসের, এটা এই পাশে নিয়ে আসো আর 1,20,000 ওই পাশে নিয়ে যাও। তাহলে आंसरটা কি দাঁড়াইতেছে যে ফেরত ইকুয়ালস টু 1,48,500 মাইনাস 1,00,000 কত? 20,000। তাহলে 1,48,500 থেকে যদি তুমি 1,20,000 বাদ দাও, খুবই সিম্পল একটা উত্তর বের হবে 28,500। শেষ। তাহলে আমাদের এখানে উত্তর বের হচ্ছে কত ভাই বলো তো? 28,500। তাহলে দেখো তোমার জানা জিনিসটা কি করতে পারে, তারা বিভিন্ন ভাবে ঘুরাই দিতে পারে। তোমার জানা জিনিসটা বিভিন্ন ভাবে কি করতে পারে? ঘুরাই দিতে পারে। এরকম গুরুত্বপূর্ণ ক্লাস থেকে আমি এক্সপেক্ট করব যে কেউ চলে যাবে না, কেউ চলে যাবে না। যারা এইচএসসি 24 এর স্টুডেন্ট, আমি অনুরোধ করব প্লিজ তোমরা একটু ল্যাপে শেয়ার করে দাও, তোমাদের ক্লাসমেট যারা আছে, তোমাদের কলেজমেট যারা আছে ওদেরকে একটু মেনশন করে দাও যেন তারা ক্লাসটাতে যুক্ত হয়। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা এখন ধীরে ধীরে আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকের দিকে এগুচ্ছি, মানে আমরা ডিপ কনসেপ্টের দিকে এগুচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার আশা করি, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? 7,500 কোথায় পেলাম? 7,500 তো দেওয়াই আছে, যে প্রাইভেটটা 7,500 প্রাইভেটটা তো দেওয়াই আছে। আচ্ছা, এবার চলে আসো, তোমাদেরকে চমৎকার একটা টেকনিক শিখাবো। কি টেকনিক শিখাবো? যেটা দিয়ে তুমি 10টা সূত্র পারবা। কয়টা সূত্র পারবা? যেটা দিয়ে তুমি 10টা সূত্র বানাইতে পারবা। আমরা টাইপ 1 এর পরে চলে যাচ্ছি টাইপ 4 এ। হ্যাঁ, টাইপ 1 এর পরে। আচ্ছা, তোমরা এক কাজ করো, এটাকে টাইপ 4 না দিয়ে এটাকে দাও টাইপ 1, টাইপ 2 দাও, এটাকে টাইপ 2 দাও। আমি একটু তোমাদেরকে সাজায়া আমি টপিকটা পড়াইতে চাই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে যে কাজটা করো, তুমি এটাকে টাইপ 4 দাও। হ্যাঁ, এটাকে টাইপ 4 না দিয়ে তোমরা খাতার মধ্যে টাইটেল দাও টাইপ 2। খাতার মধ্যে কি টাইটেল দাও? খাতার মধ্যে টাইটেল দাও হচ্ছে টাইপ 2, ঠিক আছে? আচ্ছা, খাতার মধ্যে টাইটেল দাও টাইপ 2। খাতার মধ্যে টাইটেল দাও টাইপ 2। এই মোবাইলগুলো কি বন্ধ করো না? আচ্ছা, এই যে টাইপটা 2টা, এই টাইপ 2 তে তুমি কি করবা? এই যে বক্সে তুমি একটা ইনফরমেশন দেখতে পাচ্ছ, এইখানে আমি তোমাকে 10টা সূত্র পড়াবো। কয়টা সূত্র শিখাবো ভাইয়া? 10টা সূত্র, অর্থাৎ এই বক্সটা দিয়ে 10টা সূত্র। আর যদি তুমি এই বক্সটা পারো, এই টপিকটা তোমার জন্য পানি ভাত হবে। এটা অলরেডি একটা এমসিকিউ ক্লাস আমি পড়াইছি। আমি প্রমাণ করব যে এখান থেকে 10টা সূত্র শেখা যায়। তুমি জাস্ট আমি কি বলি তুমি ঠান্ডা মাথায় লেখালেখি বাদ দাও, ভাইয়ের কথাগুলো কনসেন্ট্রেট করে কি বলতেছি খেয়াল করো। প্রথমে যে জিনিসটা দেখো, এখানে দুইটা সাইড আছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। তুমি প্রথমে লেফট এর কথা চিন্তা করো। লেফট সাইডে দেখো দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ আর একটা হচ্ছে কৃতপণ্যের ব্যয়। দুইটা ইনফরমেশন আছে কিনা? এই দুইটা ইনফরমেশন যদি তুমি প্লাস করো, অর্থাৎ এই দুইটা ইনফরমেশন যদি তুমি যোগ করো, তুমি একটা রেজাল্ট পাবে। রেজাল্টের নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি আছে ভাই বলো তো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের একটা সূত্র পেলাম, খেয়াল করো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় একটা সূত্র পেলাম, কি? প্রারম্ভিক মজুদ যোগ কৃতপণ্যের ব্যয়। পাইছি কিনা? প্রারম্ভিক মজুদ কৃতপণ্যের ব্যয় যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। ওকে ডান। এরপর আসো হচ্ছে রাইট সাইডে আসো। রাইট সাইডে আবার দেখো সমাপনী মজুদ পণ্য আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে। তুমি যদি এই দুইটাকে যোগ করে দাও তাহলে আবার তুমি পেয়ে যাচ্ছ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে আরেকটা সূত্র পাইলাম। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র নাম্বার 1, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র নাম্বার 2। আমি আবারও বলতেছি কি পাইলাম আমরা? আমি আবারও বলতেছি খেয়াল করো। আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের দুইটা সূত্র পাইলাম। কি কি? যে প্রারম্ভিক মজুদের সাথে যদি আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করি তাহলে পাওয়া যাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। ঠিক একই ভাবে যদি আমরা সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করি তাহলে আমরা পেয়ে যাব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে ভালো করে খেয়াল করো তো ভাইয়া, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র পাইলাম কয়টা? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের সূত্র পাইলাম 2টা। এখন তোমার কাছে প্রশ্ন যে পরীক্ষার হলে কোন প্রশ্ন দিয়ে কি দুই দিকের ইনফরমেশন দিয়ে আমার কাছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় জানতে চাবে? নো।
তোমার কাছে যে কোনো এক সাইডের ইনফরমেশন দিবে, তারা হয় এই সাইডটা দিবে নয়তো এই সাইডটা দিবে। কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে যে কোনো এক সাইডের ইনফরমেশন তোমাকে পরীক্ষার হলে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, আমরা অলরেডি দুইটা সূত্র পাইলাম। কি কি পাইলাম? যে এই দুইটা যোগ করলে এটা পাওয়া যায়, আবার এই দুইটা যোগ করলে এটা পাওয়া যায়। সবাইকে এ পর্যন্ত ক্লিয়ার? এই দুটো সূত্রকে ক্লিয়ার যে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। আরেকটা জিনিস দেখো, অলরেডি কিন্তু তোমাকে ভাই একটা জিনিস শিখাই আসছি যে কৃত পণ্যের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয় একই জিনিস না, দুইটা আলাদা জিনিস। এই জন্য নয়তো তুমি এখানে এসে কোশ্চেন করতে ভাই দুইটা তো একই জিনিস মনে হচ্ছে না, দুইটা আলাদা জিনিস। তাই তোমাদেরকে বেসিকটা আগে ক্লিয়ার করে আসলাম। আমাকে এবার বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই দুইটা সূত্র বুঝছো কিনা বলো? এই অংশ দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়, এই অংশ যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। তাহলে আমরা পাই গেলাম সূত্র একটা একটা, অলরেডি দুইটা সূত্র পাইছি আমরা, ঠিক আছে? তো আমরা দুইটা সূত্র পাইলাম। এবার আসো নেক্সট মিশনে যাই। এবার আসো নেক্সট মিশনে যাই। খেয়াল করবা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবা। এবার দেখো ভাইয়া, সব ভুলে যাও। এবার মনে করো যে নিচে এই অংশটা নাই, নিচে কি নেই? নিচের এই অংশটা নাই, নিচের এই অংশটা নাই। তাহলে রাইট সাইডে ইনফরমেশন আছে দুইটা, একটা হচ্ছে কৃত পণ্যের ব্যয় আর একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ। লেফট সাইড ইনফরমেশন, রাইট সাইড ইনফরমেশন আছে দুইটা, সমাপনী মজুদ আর বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রশ্ন করার আগে খুব ভালো করে আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো। যদি তোমার কাছে লেফট সাইডের কোনো ইনফরমেশন চায়, যেমন ধরো তোমার কাছে জানতে চাইলো যে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ কত বের করতে, তাহলে প্রারম্ভিক মজুদটা কোন সাইডে আছে বলো তো? লেফটে আছে। যদি এই সাইডের কোনো ইনফরমেশন জানতে চাই, তুমি সবার আগে যোগ করবা এই সাইডের গুলা, অর্থাৎ এই সাইডের দুটো তোমাকে কি করে ফেলতে হবে? যোগ করতে হবে। প্রারম্ভিক মজুদ যেহেতু তোমার কাছে জানতে চাইছে, তুমি তার উল্টা পাশের গুলাকে কি করবা? যোগ করবা। যোগ করে যেটা বের করতে বলছে তার পাশেরটা কি করবা? বিয়োগ করবা। তার মানে এই যে পাশেরটা বের করতে বললো তার বিপরীত পাশের গুলো যোগ, আর যে পাশেরটা বের করতে বলছে ওটা হবে বিয়োগ। আমি আবার বলতেছি, যে পাশেরটা বের করতে বলছে তার বিপরীত পাশের গুলো যোগ, আর যে পাশেরটা বের করতে বললো ওই পাশের ওই তার বিপরীত এন্ট্রিটা হবে বিয়োগ। অর্থাৎ তুমি খেয়াল করো, প্রারম্ভিক মজুদের সূত্র তাহলে কি হলো? প্রারম্ভিক মজুদ ইকুয়ালস টু সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস কৃত পণ্যের ব্যয়। কারণ এটা যেহেতু এই পাশে আছে, তাহলে তার উল্টো পাশের গুলো আগে আমি কি করলাম? যোগ করলাম। আর যেহেতু এই পাশে এটা বের করতে বলছে, এটা করে দিব বিয়োগ। আচ্ছা, এবার আসো তোমাকে যদি বলে সমাপনী মজুদ বের করো, কি বের করো? সমাপনী মজুদ। তাহলে সমাপনী মজুদ বের করতে বললে তার বিপরীত পাশের গুলো আগে যোগ করবা। তাহলে সমাপনী মজুদ ইকুয়ালস টু প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ডান? আচ্ছা, এবার তোমার কাছে আবার বের করতে বললো কৃত পণ্যের ব্যয় বের করো, কৃত পণ্যের ব্যয়। তাহলে কৃত পণ্যের ব্যয় তুমি কিভাবে বের করবা? যেহেতু কৃত পণ্যের ব্যয়টা এই পাশে আছে, তাহলে আগে ওই পাশের গুলো যোগ। তাহলে কৃত পণ্যের ব্যয় ইকুয়ালস টু সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুদ। তোমার কাছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বললো, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র কি? যেহেতু এটা এই পাশে আছে, তাহলে আগে এই পাশের দুইটা যোগ, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে দেখো এখানে চারটা সূত্র, একটা দুইটা তিনটা চারটা। আমাকে বলো নতুন করে এই চারটা সূত্র বুঝতে পারছো কিনা? আমাকে বলো নতুন করে এই চারটা সূত্র বুঝতে পারছো কিনা ভাই প্লিজ। যে পাশেরটা বের করতে বলবে তার বিপরীত পাশের দুইটা যোগ, আর যে পাশেরটা বের করতে বললো ওই পাশে তার উল্টা পাশেরটা হবে বিয়োগ। দেখো সূত্রটা বুঝছো কিনা বলো, সূত্রটা বুঝছো কিনা বলো, দ্রুত বলো। এই আরো নতুন করে চারটা সূত্র বুঝতে পারছো কিনা? আরো নতুন করে চারটা সূত্র বুঝতে পারছো কিনা? দেখো অলরেডি চারটা আর দুইটা মিলে হয়ে গেল কয়টা? ছয়টা। চারটা প্লাস আগের দুইটা মিলে হয়ে গেল অলরেডি ছয়টা সূত্র শিখে ফেললাম। এই বক্স থেকে অলরেডি ছয়টা সূত্র শিখে ফেললাম। সবাই একটু রেসপন্স করো, বুঝতে পারছো কিনা এই ছয়টা সূত্র? সবাই দ্রুত বলো, দেখবা যে অঙ্কগুলো কত ইজি আর কত মজা হয়। হ্যাঁ, কত এখানে কিসের লিঙ্ক দেওয়া শুরু করছো ভাই ক্লাসের মাঝখানে? সবাই একটু রেসপন্স চাই সবার কাছ থেকে, একেবারে বুঝতে হবে, মানে এটার মধ্যে কোনো ধরনের কনফিউশন থাকা চলবে না। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো বা বলো, আমি তোমাকে এটা বুঝাই দিচ্ছি। অবশ্যই বুঝতে হবে, কোনো সন্দেহ নাই। ক্লিয়ার সবাই? শামিম আফরোজ, অনেকদিন পরে ক্লাসে দেখলাম তোমাকে। সবাই একটু লাইভটা আবার একটু শেয়ার করে দিই প্লিজ। সবাই লাইভটা কমার্স গ্রুপে একটু শেয়ার করে দিই, যার যার প্রোফাইল থেকে শেয়ার করি। তোমাদের রেসপন্স খুব প্রয়োজন, তোমাদের রেসপন্স খুব প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, আবার এবার আসো, এবার শেষ। এবার তাহলে কয়টা গেল? আমরা চারটা দুইটা ছয়টা শিখলাম। এবার খেয়াল করো ভাই, ভাই খেয়াল করো, এই দুইটা ইনফরমেশন যোগ করে তুমি কি পাইলা? এই দুইটা ইনফরমেশন যোগ করে তুমি কি পাইলা? এই দুইটা ইনফরমেশন যোগ করে তুমি পাইলা হচ্ছে কি পাইলা বলো? এই দুইটা ইনফরমেশন যোগ করে তুমি পাইলা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি পাইলা? এই দুইটা যোগ করে তুমি পাইলা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়।
তাহলে ভাইয়া আমাকে বলো তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এই দুটার যোগফল না, তাহলে এইভাবে লেখা যায় না যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ইকুয়ালস টু সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়, লেখা যায় কিনা? এটাই কিনা বলো, এটাই তো, এই দুটা যোগ করলেই তো এটা পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আরো সূত্র শিখি, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে সমাপনী মজুদ পাওয়া যাবে। অর্থাৎ এই দুটার যোগফল যেহেতু এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে। অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তুমি সমাপনী মজুদ পাইবা। আবার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি সমাপনী মজুদ বাদ দাও তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাইবা। বুঝছো কিনা দেখো, এই দুটার যোগফল যেহেতু এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে, এটা থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যাবে, সিম্পল টেকনিক। তাহলে আরো পাইলাম দুইটা। আবার এদিকটা চিন্তা করো, আবার এদিকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আছে, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কেমনে আসছে? এই দুটা যোগ করে আসছে। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে কৃত পণ্যের ব্যয় বাদ দিলে প্রারম্ভিক মজুদ পাওয়া যাবে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে প্রারম্ভিক মজুদ বাদ দিলে কৃত পণ্যের ব্যয় পাওয়া যাবে, সিম্পল। আরো পাই গেলাম চারটা, আরো পাই গেলাম চারটা। তাহলে 2টা 6টা 4টা ইকুয়ালস টু 10টা। এই বক্স থেকে 10টা সূত্র শিখে ফেললাম। বলো ভাইয়া ক্লিয়ার কিনা? আমি তোমাকে যেভাবে 10টা সূত্রের কথা বললাম একটার সাথে আরেকটা উল্টা পাল্টা করে তোমরা এইভাবে ঠিক 10টা সূত্র মনে রাখতে পারবা কিনা, এইভাবে 10টা সূত্র মনে রাখতে পারবা কিনা এই বক্সটা থেকে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এডমিশনের 5টা ক্লাসের রুটিন অলরেডি আমাদের প্রোফাইলে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা যারা এডমিশনের স্টুডেন্ট তোমরা আমাদের প্রোফাইল পিকচারটা একটু দেখে নিবা, ঠিক আছে? এই যে কভার ফটোতে তোমাদের 5টা ফ্রি ক্লাসের রুটিন আমরা দিয়ে রাখছি, ঠিক আছে? কভার ফটোতে 5টা ফ্রি ক্লাস রুটিন, এডমিশনের 5টা ফ্রি ক্লাসের রুটিন দেওয়া আছে। তোমরা একটু রুটিনটা কালেক্ট করে নিবে ইনশাআল্লাহ। এই রুটিন অনুযায়ী তোমাদের আগামী 5টা ম্যাথ ক্লাস হবে, এই রুটিন অনুযায়ী আগামী 5টা ম্যাথ ক্লাস হবে। আমরা কি সবাই বুঝতে পারছি? আমি কি নেক্সট আগাবো, সামনের দিকে আগাবো? প্র্যাকটিস করতে হবে। এবার আসো প্র্যাকটিস করি, তাহলে তো তোমার ব্যাপারটা ইজি হয়ে যাবে নাকি? আসো জাস্ট বক্সটা মনে রাখো, তাহলে প্র্যাকটিসে সব পারবা, কোনো সমস্যা নেই। এবার আমি তোমাকে প্র্যাকটিস করে দিচ্ছি, কোনো ব্যাপার না। তুমি নিজে নিজে আবার একটু চিন্তা করো, দেখো যে লেফট সাইডে দুইটা ইনফরমেশন আছে। দুইটা ইনফরমেশন কি আছে? লেফট আছে প্রারম্ভিক মজুদ, তোমার লেফটে প্রারম্ভিক মজুদ আছে, আর আছে হচ্ছে কৃত পণ্যের ব্যয়। রাইট সাইডে আছে সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে? এই চারটা আগে মনে রাখো, এই চারটা শব্দ মনে রাখো। আর এই দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়, এটা কোনো ব্যাপার না, একটু মনে রাখো। এবার বাকিটা চলো আমরা ডাইরেক্ট তোমাদেরকে প্র্যাকটিক্যাল কোশ্চেন দেখাই। একেবারে প্র্যাকটিক্যাল কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো, যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একেবারে প্র্যাকটিক্যাল প্রশ্ন সলভ করি আমরা, চলো। সবাই সূত্রগুলো একটু ট্রাই করি, সূত্রগুলো যেন ভুলে না যায় আবার, ঠিক আছে? এই যে দেখো, আমরা একটা প্রশ্ন পাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাভেলেবল কোশ্চেন, মানে এইখান থেকে তো প্রশ্ন হবে, কোনো সন্দেহ নাই। 33 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করতে হবে। 33 এই টাইপের অসংখ্য কোশ্চেন আমরা সলভ করব, সমস্যা নাই। 33 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা যদি একটু খেয়াল করি সবাই, কি আছে দেখো ভাইয়া। 33 তে কি বের করতে বলছে বলো? বলছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বললো তো? বিক্রিত দ্রব্যের মূল্য, মানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলছে। এখন প্রশ্ন হলো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমার তো ওই বক্সটা লাগবে। কোন বক্সটা লাগবে? দেখো আমি তোমাদেরকে আবার যে বিষয়টা দেখাই, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, তোমার সূত্র লাগবে কোনটা ভাই বলো তো? এই সূত্রটা লাগবে। অর্থাৎ এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করবো, তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা তুমি বের করবা, এই বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে তোমার কি কি লাগতেছে খেয়াল করো। প্রারম্ভিক মজুদ লাগবে, কৃত পণ্যের ব্যয় লাগবে, সমাপনী মজুদ লাগবে। বুঝছো? কিন্তু প্রশ্ন বুঝছো, যেহেতু তোমার এই পাশেটা বের করতে বলছে, তাহলে এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে যে কৃতপণ্যের ব্যয়টা অনেক সময় ডিরেক্ট দেওয়া থাকে না। এই কৃতপণ্যের ব্যয়টা আগে তোমাকে বের করতে হবে, কারণ প্রারম্ভিক মজুদ সমাপনী মজুদ স্ট্রেট দেওয়া থাকবে, কৃতপণ্যের ব্যয়টা নাও দেওয়া থাকতে পারে। কৃতপণ্যের ব্যয়টা আমাকে বের করে নিতে হবে, আর অলরেডি তোমাকে শিখাইছি কিভাবে কৃতপণ্যের ব্যয়টা বের করতে হয়, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি কৃতপণ্যের ব্যয়টা কিভাবে বের করতে হবে। আসো, তো যে প্রশ্নটা ছিলাম সেখানে আসি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যদি তুমি এই প্রশ্নটার এই জায়গাটা একটু খেয়াল করো কি কি আছে এই বিষয়টার মধ্যে, সো তুমি খেয়াল করলে দেখবা তোমার একটা জিনিস এখানে কি আছে, একটা জিনিস এখানে মিসিং আছে, যেটা আসলে তোমার লাগবে অঙ্কটা করার জন্য। দেখো কি আছে এখানে, দেখো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বললে সোজা কথা,
যেহেতু বিকৃত বর্ণের ব্যয়টা বক্সের এই জায়গাটার মধ্যে আছে, বিকৃত বর্ণের ব্যয়টা বক্সের কোন জায়গায় আছে, এই জায়গাটার মধ্যে আছে, এটা লেফট এটা হচ্ছে রাইট, এই জায়গার মধ্যে আছে। এখন দেখো অঙ্কের মধ্যে কি দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ 2600, তাহলে বক্সের এই জায়গাটার মধ্যে প্রারম্ভিক মজুদ আছে 2600 বসাই দিলাম। তারপরে আছে দেখো হচ্ছে সমাপনী মজুদ 1800, তো সমাপনী মজুদ বক্সের এই জায়গার মধ্যে আছে 1800 বসাই দিলাম, শেষ। কিন্তু এই জায়গায় বসবে কৃতপণ্যের ব্যয়, অঙ্কের মধ্যে দেখো কৃতপণ্যের ব্যয়টা দেওয়া নাই, কিন্তু অলরেডি কৃতপণ্যের ব্যয় আমরা বের করতে পারবো, কারণ আমরা জানি যে ক্রয় যে টাকাটা দেওয়া আছে এইটার সাথে শুধু এই খরচটা যোগ করলেই হবে, এটার সাথে শুধু খরচ যোগ করলেই হবে। কারণ কি এখানে কোনো ফেরত আর বাদটা নেই যে বাদ দিতে হবে। তাহলে 12,800 সাথে 400 যোগ করলে কত হয়, 13,200, তাহলে এটা হচ্ছে তোমার 13,200, শেষ হয়ে গেল, সিম্পল, আর তো কোনো সমস্যাই নাই। এবার তাহলে এবার আমাদের কি কাজ করতে হবে, এবার যে কাজটা করতে হবে আমরা কি করে ফেলবো, বলছি এটা যেহেতু বের করতে হবে তার বিপরীত পাশে গুলো আগে যোগ, অর্থাৎ 13,000 2000 মিলে 15,000, 15,600 আর 200 মিলে হচ্ছে 800, তাহলে 15,000 কত, 15,800। তো এই পাশের থেকে জাস্ট এটা যদি বিয়োগ করে দাও তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, খুব সিম্পল। তাহলে খেয়াল করতে ভাইয়া এটা কত থাকবে, 800 গেলগা থাকলো কত, 14,000, শেষ। आंसर কত হাজার, 14,000, সিম্পল উত্তর 14,000 যেখানে আছে সেটাই উত্তর। ঠিক আছে, এখানে একটা এক বেশি আছে, এটা 14,000 হবে, কোনো সন্দেহ নেই। দেখো ঠিক আছে কিনা, স্যার খালি গেমে গেছে না, স্যারের অবস্থা গামতে গামতে খারাপ। বলেন ঠিক আছে, আপনারা কি বুঝছেন ভাই এটা? পাঁচশো 200 মানে বুঝলাম না, 500 200 কি, এটা 500 না তো, এই যে 2600 আছে তো, এই যে 2600, এটা 2600, তো এই জায়গার মধ্যে আমি হয়তো লিখতে ভুল করছি, এটা হচ্ছে 2600, এটা 2600, 2600 তো, হ্যাঁ 15,800 থেকে 800 চলে গেল, 100 চলো 14,000, তো 13,000 কেমনে হয়, 14,000 হবে সামিমা। স্যার আবার বলেন, স্যার আবার বলেন, ওকে নো প্রবলেম, আবার বলতেছে, আসেন। একটা অঙ্ক বুঝেন, একটা অঙ্ক বুঝলে পুরো অঙ্কটা বুঝতে পারবেন খুব সহজে সুন্দর করে, টেনশনের কোনো কারণ নাই, আসেন আবার স্যার আরেকবার বলতেছি। তাহলে আমরা যে সূত্রটা অলরেডি দেখে আসছি সেই সূত্রটা এই যে দেখেন, এই যে এইভাবে একটা বক্স করে, হ্যাঁ, তো এখানে আছে প্রারম্ভিক মজুদ, তাহলে প্রারম্ভিক মজুদটা বসান্ত ভাইয়া, প্রারম্ভিক মজুদটা কত আছে, প্রারম্ভিক মজুদটা কত আছে দেখেন, আমরা একটা বক্স করলাম এইভাবে, তাহলে প্রারম্ভিক মজুদের টাকা কত আছে দেখো 2600, এই যে 2600 বসাই দাও, বক্সটা চিন্তা করো, লেফট সাইডে প্রারম্ভিক মজুদ, এই যে এখানে বসাই দিলাম প্রারম্ভিক মজুদ, রাইট সাইডে সমাপনী মজুদ কত 1800, এই যে রাইট সাইডে বসাই দিলাম 1800। আচ্ছা, তারপরে আমাকে বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলছে, আমি জানি যে বিকৃত পণ্যের ব্যয়টা হচ্ছে এই জায়গাটার মধ্যে আছে। এখন বিকৃত পণ্যের ব্যয় বের করতে হলে আমার কৃতপণ্যের ব্যয় লাগবে, কিন্তু অঙ্কে কৃতপণ্যের ব্যয় দেওয়া নাই, তো আমি তো কৃতপণ্যের ব্যয় বের করার সূত্র জানি, ক্রয়ের থেকে ফেরত বাদটা বাদ দিয়ে ক্রয় সংক্রান্ত খরচ যোগ করতে হবে। তাহলে এখানে দেখেন ক্রয় আছে 12,800 টাকার ক্রয় আছে, কিন্তু কোনো ফেরত আর বার্তা নাই, কিন্তু একটা ক্রয় খরচ আছে, কত আছে দেখেন তো 400, তাহলে এটার সাথে এটা কি করতে হবে, যোগ করলে আপনি কৃতপণ্যের ব্যয় পেয়ে যাবেন। যেমন আপনি কৃতপণ্যের ব্যয়টা আলাদা বের করেন না, কৃতপণ্যের ব্যয়, তাহলে কৃতপণ্যের ব্যয় কত হবে বলেন তো ভাইয়া, 12,800 প্লাস কত হবে বলেন তো, 400 যোগ করে দেন, তাহলে 12,800 400 যোগ করলে কত হবে বলেন তো, 13,200, কত হবে 13,200 হয়ে যাবে। তাহলে কৃতপণ্যের ব্যয় পেয়ে গেলেন 13,200, তাহলে আপনাকে বক্সের এই জায়গায় 13,200 বসাইতে হবে, তাহলে 13,200 এখানে বসাই দেন। তা আপনারা কি শিখেছি ভাইয়া, যে পাশেরটা বের করবেন তার উল্টা পাশেরগুলো যোগ করবেন, যে পাশেরটা বের করবেন তার উল্টা পাশেরগুলো যোগ করবেন, তাহলে তার উল্টা পাশের দুটো যোগ করেন, তাহলে উল্টা পাশের দুটো যোগ করলে 13 আর 2 15, 6 আর 2 8, অর্থাৎ 15,800, কত হবে বলেন তো, 15,800। তো এটা এখানে 15,800 থেকে 1800 বাদ দিয়ে দেন, তাহলে আপনি आंसर পেয়ে যাচ্ছেন 14,000, সিম্পল। যে পাশেরটা বের করবেন তার উল্টা পাশেরগুলো যোগ, আর এটা যেহেতু বের করবেন এটা করবেন বিয়োগ। এর থেকে সোজা কোন টেকনিক হইতে পারে, এর থেকে সোজা কোন টেকনিক হইতে পারে বলেন, এবার বুঝছেন কিনা বলেন? আমি সেকেন্ড টাইম অঙ্কটা করে দিলাম, এবার কি বুঝতে পারছেন, এবার কি বুঝতে পারছেন, ক্লিয়ার? ফ্যান ছাড়া যাবে না, ফ্যান ছাড়া যাবে না, ইনশাআল্লাহ শীঘ্রই এসি লাগাবো, কারণ এসি ছাড়া ক্লাস নেওয়া খুবই টাফ, এসি ছাড়া ক্লাস নেওয়া খুবই খুবই কঠিন। আসলে এই গরমে ঠান্ডা লেগে গেছে, চারদিকে রুম জানালা একেবারে সব বন্ধ করে ক্লাস নিতে হয়, তো না তো অনেক সাউন্ড হয়, তো এই জন্য দেখা যায় যে আসলে
গাম থেকে আমার ঠান্ডা লেগে যাচ্ছে। আর যেহেতু প্রতিদিন ক্লাস নিচ্ছি, এটা আরেকটা সমস্যা হচ্ছে আর কি, যেহেতু আসলে রেস্ট নেওয়ার মতো সময় নাই। আমি চাচ্ছি যে তোমরা আসলে পড়ালেখার মধ্যে থাকো। এইখানে আসো, আরেকটা বিষয় পাইছি আমরা, এইটা দেখো ঢাকা ইউনিভার্সিটি, যদি অনেক আগে কোশ্চেন, আমি আগে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেনেও যাবো। দেখো 31 নাম্বার প্রশ্নটা যদি একটু খেয়াল করো ভাইয়া, খুবই সহজ। এই বক্সটা দিয়ে তুমি অসংখ্য প্রশ্ন সমাধান করতে পারবা, এই বক্সটা দিয়ে তুমি অসংখ্য প্রশ্ন সমাধান করতে পারবে। তাহলে দেখো বক্সটার মধ্যে কি আছে খেয়াল করো, তোমাকে বের করতে বলছে কি, যদি একটু খেয়াল করে দেখো, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো তোমার কি মনে আছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্রটা কি তোমার মনে আছে? যে আমরা বাম পাশে সবাই আবার একটু শেয়ার করে দিব প্লিজ, সবাই আবার একটু লাইভটা শেয়ার করে দিব। তোমরা যদি ক্লাসের মাঝখান দিয়ে চলে যাও তাহলে তো আসলে ক্লাসের সারমর্ম বুঝতে পারবা না। ক্লাসের থেকে তুমি নতুন কিছু শিখবে, এটা তো তোমাকে আমি বলছি যে এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে ক্লাস থেকে তুমি কিছু শিখবে না, জাস্ট কষ্ট করে ক্লাসগুলো করতে হবে, অনেক কিছু শিখতে পারো ক্লাসগুলো থেকে। ওকে, এখন আসো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তোমার কি মনে আছে যে আমাদের যে বক্সটা আমরা শিখছিলাম, এই বক্সের এই সাইডের দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যেত, এই সাইডের দুইটা যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যেত। তোমাকে যদি আমি আবার বক্সটা একটু রিমাইন্ড করাই দিই, তোমাকে যদি আবার বক্সটা একটু দেখাই, খেয়াল করো বক্সটাতে কি ছিল, যে আমরা যদি এই দুই পাশ অর্থাৎ প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করি তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়, সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। প্রশ্ন হলো কোন সাইড দিয়ে করবে, এবার তোমার প্রশ্ন খুঁজে দেখতে হবে এই সাইডের ইনফরমেশন গুলো দেওয়া আছে নাকি এই সাইডের ইনফরমেশন গুলো দেওয়া আছে। সিম্পল, তাহলে চলো দেখি কোন সাইডের ইনফরমেশন গুলো দেওয়া আছে। তুমি যদি একটু খেয়াল করো এখানে কোন সাইডের ইনফরমেশন গুলো তোমার জন্য अवेलेबल আছে, তুমি সেটা দেখলে বুঝতে পারবা খুব সহজে কোন সাইডের ইনফরমেশন গুলো তোমার লাগবে বা তোমার প্রয়োজন হবে। দেখো প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, সমাপনী মজুদ দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। ভাইয়া বলো বিক্রিত পণ্যের ব্যয় কি সমাপনী মজুদের সাথে যায় নাকি প্রারম্ভিক মজুদের সাথে যায়? কোন সাইডে থাকে? রাইট সাইডে। তাহলে রাইট সাইডে কি বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুদ। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার জন্য আমরা বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুদ যোগ করলে আমরা आंसर পেয়ে যাচ্ছি। তাহলে সমাপনী মজুদ কত? সমাপনী মজুদ হবে 800, কারণ যথাক্রমে যেতে দেওয়া আছে 800 600 600 800 400। তাহলে 800 প্লাস হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 400, তাহলে 800 আর 400 মিলে হয়ে যাচ্ছে 1200। কত হয়ে যাচ্ছে? 1200 হয়ে যাচ্ছে। উত্তর কত হয়ে যাচ্ছে? 1200। অপশনগুলোর মধ্যে হয়তো অ্যামাউন্টের একটু ঝামেলা আছে, কারণ আমার এখানে প্রশ্ন যে অ্যামাউন্ট আছে সেটা অনুযায়ী আমরা সলভ করলাম। তাহলে आंसर কত হবে বলো তো? 1200 আছে। একটু অ্যানসারগুলো রিচেক করতে হবে, অ্যানসারগুলো একটু রিচেক করতে হবে, সমস্যা নেই, আমরা অ্যানসার করে যা আছে তাই বলি। দেখো এটা বুঝতে পারছো কিনা ভাই? প্লিজ ফাস্ট 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 বলো, ফাস্ট বলো, বুঝতে পারছো? এই চ্যাপ্টারটাতে তুমি অনেক কিছু শিখবা। এই চ্যাপ্টারটা যে পারবে ইন্টারমিডিয়েটের বিক্রিত পণ্যের ব্যয়, আর্থিক অবস্থার বিবরণী, উৎপাদন বিবরণীতে সবথেকে বেশি বেনিফিটেড হবে, উৎপাদন ব্যয় বিবরণীতে সবথেকে বেশি বেনিফিটেড হবে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? 1200, আশা করছি এটা ক্লিয়ার। ওকে ডান। এবার চলে আসছে আমরা আরো কিছু কোশ্চেনের দিকে যাই। এরকম অসংখ্য প্রশ্ন আছে, কোনো মানে হচ্ছে প্রশ্নের আসলে শেষ নাই। আমরা এবার অন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকটা প্রশ্নের দিকে যাই। এই যে না, এটাতে একটু হার দেওয়া আছে, হার গোলা দিলে আবার একটু ঝামেলা আছে। এই যে পাইছি, খুবই চমৎকার একটা প্রশ্ন পাইছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন সলভ করবো আমরা। এই যে 80 নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করবো। 80 নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করবো, দেখি এটা কে সলভ করতে পারি। 80 কোশ্চেন 80 দেখো সবাই, কোশ্চেন নাম্বার 80। ফার্স্ট ফার্স্ট সবাই 80 নাম্বার কোশ্চেন করে ফেলি। কি চাইছে আমার কাছে একটু খেয়াল করে দেখতে হবে, কি চাওয়া হয়েছে আমার কাছে। ওকে দেখো এখানে খেয়াল করে দেখো ভাইয়া, বলছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে। কি নির্ণয় করতে? বিকৃত পণ্যের ব্যয়। প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7-8 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 7-8 সালে এই প্রশ্নটা আসছে। তাহলে এটা যদি তুমি সলভ করতে চাও ভাই, তুমি কিভাবে সলভ করবা? তুমি তো অলরেডি জানো যে এই যে বক্স আমার, এই বক্সের এই জায়গায় আছে প্রারম্ভিক মজুদ, এই জায়গায় আছে কৃত পণ্যের ব্যয়, এই জায়গায় আছে সমাপনী মজুদ, এই জায়গায় আছে বিকৃত পণ্যের ব্যয়। তার মানে আমাকে বের করতে বলছে এই অংশটা। কি বের করতে বলছে? এই বিকৃত পণ্যের ব্যয়টা বের করতে বলছে। এখন এই বিকৃত পণ্যের ব্যয় যদি বের করতে চাই তাহলে আমার প্রারম্ভিক মজুদ লাগবে, সমাপনী মজুদ লাগবে, কৃত পণ্যের ব্যয় লাগবে। তাহলে দেখো অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 26,000, সমাপনী মজুদ দেওয়া আছে 18,000,
কিন্তু দেখো কৃতপণ্যের ব্যয়টা দেওয়া নাই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে এইটা করতে হলে কৃতপণ্যের ব্যয় বের করতে হবে। তাহলে তোমার কৃতপণ্যের ব্যয় কত হয় দেখো তো, কৃতপণ্যের ব্যয় কত হয় দেখো তো ভাইয়া। কৃতপণ্যের ব্যয় বের হয়, এখানে ক্রয় আছে 1,28,000, ক্রয় আছে 1,28,000 প্লাস তার সাথে যোগ করতে হবে ফেরত বারটা থাকলে বাদ দেবো, কিন্তু অঙ্কের মধ্যে দেখো কোনো ফেরত আর বারটা নাই। তাহলে তুমি কি বাদ দিয়ে দাও, সরি যোগ করে দাও অন্ত পরিবহন কত হাজার, 4,000। তাহলে 4,000 যদি তুমি যোগ করে দাও 1,28,000 আর প্লাস 4,000 মিলে হয়ে যাচ্ছে 1,32,000। 1 লক্ষ কত হাজার, 32,000। তাহলে আমি পেয়ে গেলাম যে আমার প্রারম্ভিক মজুদ হচ্ছে কত, কৃতপণ্যের ব্যয় হচ্ছে কত, 1,32,000। তাহলে এটা তো এবার সহজ হয়ে গেল না আমার জন্য কাজটা। তাহলে খেয়াল করো, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 26,000, বসাও 26,000। সমাপনী মজুদ দেওয়া আছে 18,000, বসাও 18,000। এবার এই যে কৃতপণ্যের ব্যয়টা দেওয়া আছে 1,32,000। তাহলে এইটা কত, তাই তো? এবার দেখো কাজটা ইজি হয়ে গেল। তাহলে আমরা কি করব, প্রথমে এই পাশটা যোগ করব। তাহলে 20 আর 30 মিলে হচ্ছে এইভাবে যোগ করবা, এখান থেকে 1,30,000 আর এখানে 6 বাদ দাও, তাহলে 20, 30 আর 20 মিলে 1,50,000, 50 হইলে 6 আর 2 মিলে হচ্ছে 8, তাহলে 1,58,000 কত হবে, 1,58,000। 1,58,000 থেকে 18,000 বাদ দাও, সিম্পল। তাহলে 8,000 বাদ দাও আগে, তাহলে 1,50,000, 10,000 বাদ দাও, তাহলে হচ্ছে 1,40,000। তাহলে তোমার উত্তরটা কত হবে, উত্তরটা হবে 1,40,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে কত ভাই বলো তো, 1,40,000। আমি আশা করছি আমার আগে অনেকে করে ফেলছো, মাশাআল্লাহ, আমার আগেই ম্যাক্সিমাম স্টুডেন্টই অ্যানসার করে ফেলছো। দেখো তুমি যদি বুঝো এখানে এত মজা এডমিশনের অ্যাকাউন্টিং এর, আসলে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমি যদি কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে আমার প্রেসার কম হবে, আমার লোড কম হবে, আমি খুব ইজিলি মানে ক্যাপচার করতে পারবো বিষয়গুলো। ঠিক আছে? ওকে, সবাই 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 এখনো যারা লাইভটা শেয়ার করো না, তোমরা এইচএসসি 24 ব্যাচ স্টুডেন্টকে এটা একটু জানাই দাও যে আমাদের এই ফ্রি ক্লাসগুলো যে হচ্ছে এটা সবাইকে একটু জানাই দিতে হবে। সবাইকে এটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, সবাইকে ক্লিয়ার? সবাই এ পর্যন্ত ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই? দেখছো তুমি পারবা ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। তুমি যদি জাস্ট টেকনিকটা ধরে ফেলতে পারো তাহলে এই বিষয়গুলো তোমার জন্য অনেক বেশি কঠিন হবে না। বিক্রিত পণ্যের ব্যয় টাইপের এই প্রশ্নটাই বেশি আসছে পরীক্ষার মধ্যে, বুঝতে পারছো? বিক্রিত পণ্যের ব্যয়টা বের করার প্রশ্নটাই বেশি আসছে পরীক্ষার মধ্যে। আচ্ছা আমরা এবার দেখি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখানে আরেকটা প্রশ্ন আছে বিক্রিত পণ্যের ব্যয়, এইটা বিক্রিত পণ্যের ব্যয়টা এবার বাদ দেই, আমরা অন্য প্রশ্নে যাই। আচ্ছা অন্য একটা প্রশ্ন আমরা নিব এইখান থেকে, এবার এই প্রশ্নটা আনসার করব। এইটা আনসার করব চট্টগ্রাম ইউনিভার্সিটি। দেখো সিইউ তে যারা পরীক্ষা দিবা, যারা চিটাগং ইউনিভার্সিটিতে ভবিষ্যতে পরীক্ষা দেওয়ার প্ল্যান করতেছো তাদের জন্য এটা 94 নম্বর প্রশ্নটা একটু সলভ করি সবাই। 94 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি সবাই। 94 কোশ্চেনটা সলভ করি সবাই। 94 নম্বর কোশ্চেনটা কিভাবে হবে একটু সলভ করে ট্রাই করি। কি বের করতে বলছে, ক্রয়ের পরিমাণ। তার মানে ক্রয় মানে কৃতপণ্যের ব্যয়, ক্রয় মানে কি, কৃতপণ্যের ব্যয়। ক্রয় মানে কৃতপণ্যের ব্যয়, ক্রয় মানে কি, ক্রয় মানে হচ্ছে কৃতপণ্যের ব্যয়, ক্রয় মানে হচ্ছে কৃতপণ্যের ব্যয়। আমরা কৃতপণ্যের ব্যয়টা বের করি। দেখি এই প্রশ্নটা কে সলভ করতে পারো। ইংলিশ নিয়ে প্রবলেম, মোবাইলের ভাইব্রেশনটা অফ করে দেন, ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখি, এটা একটু ট্রাই করি সবাই। এই প্রশ্নটা একটু সলভ করি সবাই দ্রুত। এটা একটু তোমাদের উপর দিয়ে দিলাম, তোমরা একটু সলভ করো। ক্লাসটা কিন্তু এখনো 100 শেয়ার হয় নাই, তোমরা সবাই আবার একটু কাইন্ডলি কমার্স গ্রুপে একটু শেয়ার করে দাও, কমার্স গ্রুপে একটু শেয়ার করে দাও লাইভটাকে। সবাইকে এটা করতে পারবো। দেখো ক্রয় মানে কৃতপণ্যের ব্যয়, তাহলে তুমি একটু যদি তোমার বক্সটা খেয়াল করো, তাহলে এই পাশে আছে প্রারম্ভিক মজুদ, এই পাশে আছে হচ্ছে সমাপনী মজুদ, এই পাশে হচ্ছে কৃতপণ্যের ব্যয় মানে ক্রয়, এই পাশে আছে বিক্রিত পণ্যের ব্যয়, তাই তো? বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বক্স অনুযায়ী তুমি যদি কাজ করো তাহলে খেয়াল করো অঙ্কের মধ্যে দেখো এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 80,700, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 80,700।
প্রারম্ভিক মজুদ আছে 5800, তাহলে প্রারম্ভিক মজুদ হচ্ছে 5800 অ্যাকর্ডিং টু বক্স। এরপরে আছে সমাপন মজুদ আছে 6000, তাহলে সমাপন মজুদ বসাই দাও 6000, শেষ হয়ে গেল। তো এখন যেহেতু এইটা বের করতে হবে তাহলে এই পাঁচটা আগে যোগ করে ফেলো, তাহলে 80000 আর 6000 মিলে কত হাজার? 86700। आंसर কত? 86700। তো 86700 থেকে 5800 বাদ দাও, হয়ে গেল। তো তাহলে আমরা 5000 বাদ দিলে থাকবে 81700। 81700 থেকে যদি আমি 800 বাদ দেই, 700 থেকে 800 চলে গেলে থাকে হচ্ছে 900, তাহলে হবে কত? 80900। 80900, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে হচ্ছে 80900। 80900 উত্তর হবে 80900। মাশাআল্লাহ, অনেকে তো আমার আগে করে ফেলছো। লাইভের কি হলো? লাইভ তো চলতেছে, লাইভের তো কিছু হয় নাই। সোয়াদ আছো ক্লাসে? কৃত পণ্যের ব্যয় আসে, শুধু ক্রয়টা আসে না স্যার। এখানে দেখো স্যার, কৃত পণ্যের ব্যয় না থাকলে তো ক্রয়ই হয়ে যাবে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, তোমাকে যদি আমি বিষয়টা একটু খেয়াল করাই, দেখো কৃত পণ্যের ব্যয়ের সূত্রটা একটু দেখো। সূত্র কি? ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা প্লাস কি খরচ, তাই তো? এখন প্রশ্নের মধ্যে কি হইলো? ফেরতও নাই, বাট্টাও নাই, খরচও নাই, কোনো কিছু নাই। তাহলে কি হলো? ক্রয় ইকুয়ালস টু কৃতপণ্যের ব্যয়। ক্রয় ইকুয়ালস টু কৃতপণ্যের ব্যয়। যখন কিছুই নাই, ফেরতও নাই, বাট্টাও নাই, খরচও নাই, তখন ক্রয়টাই কৃতপণ্যের ব্যয়। এই জন্য আমরা কৃতপণ্যের ব্যয়ের জায়গায় বসায় কি বের করছি? ক্রয় বের করছি। এই জন্য আমরা কৃতপণ্যের জায়গায় বসায় কি বের করছি? ক্রয় বের করছি। কথা কি ক্লিয়ার? প্রণয়, আগের গুলা বুঝলে এটা বুঝলা না, এটা কি দুঃখজনক ব্যাপার না? আমরা এটা তো আগের গুলা থেকে আরো বেশি সোজা। আমি সূত্র পর্যন্ত লিখে দিলাম যে এই পাশে প্রারম্ভিক মজুদ, এই পাশে কৃতপণ্যের ব্যয়, সমাপনী মজুদ, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমাদের অঙ্কের মধ্যে সমাপনী মজুদ দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে। তাহলে যে এই পাশেটা বের করতে হলে আগে এই পাশে দুইটা যোগ করতে হয়। তাহলে এই পাশের দুইটা আগে যোগ করলাম, এই দুইটা যোগ করলে হয় 80700 টাকা, 86700 টাকা। আর এই পাশে যেহেতু এইটা বের করব, তাহলে এটা বিয়োগ করে দাও 5800 টাকা। তাহলে 86700 থেকে 5800 বাদ দিলে 80900 টাকা পাওয়া যায়। ঠিক আছে? সোয়াদ ক্লিয়ার? প্রণয়, তুমি কি বুঝতে পারছো? শেষ প্রশ্ন, এই টাইপের শেষ প্রশ্ন আলোচনা করব। এটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি আসা প্রশ্ন। এটা তোমরা সলভ করো, আমি একটু টাইম দিই তোমাদেরকে। এটা দেখি কে সলভ করতে পারো, এটা একটু সময় দিই তোমাদেরকে। এটা একটু অ্যানসার করো। 109 নাম্বার প্রশ্নটা একটু দেখি সবাই অ্যানসার করতে পারি কিনা। 109 নাম্বার প্রশ্ন দেখি কে উত্তর করতে পারো। 109 নাম্বার প্রশ্নটা সবাই উত্তর করো। চিটাগং ইউনিভার্সিটির কোশ্চেন, 109 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, সবাই দেখি কার আগে এটা কে সলভ করে উত্তর করতে পারো, কার আগে কে সলভ করতে পারো। হ্যাঁ, দেখি কে সবার আগে অ্যানসার করতে পারে। আব্দুর রহমান, এক হবে স্যার, এক হবে। আব্দুর রহমান বলছে এক হবে, মানে 50,000 উত্তর। ওই যে অ্যানসার দেখে বলতেছো, অ্যানসার দেখে বলে লাভ নাই, তোমার অ্যানসার মিলে কিনা সেটা দেখো। অ্যানসার দেখে বলে কি হবে? অ্যানসার দেখে বলে কি হবে? এই অঙ্ক করতে হবে, অলরেডি টাইপগুলো শিখেছি, না পারার কিছুই নেই। আচ্ছা, কাজী সোয়াদ বলছো 50, শাহুল বলছো 50, প্রতীক, ফাতেমা, মাসুদ, ফাতেমা, বাকিরা কোথায়? সবার উত্তর চাই। আচ্ছা, তোমরা সবাই যদি আরেকবার একটু শেয়ার করে দাও, আমরা 72 শেয়ারে আছি, 100 শেয়ার হয়ে যাক। এডমিশনের ক্লাসগুলো আমাকে একটু ইন্সপায়ার করো, তোমরা একটু শেয়ার করো। ইনশাআল্লাহ এরকম অসংখ্য ক্লাস তোমাদের জন্য পাই নিব। ফার্স্ট ইয়ারে? আচ্ছা, ইন্টার ফার্স্ট ইয়ারের জন্য তো ক্লাস ভাই, এটা তো সবাইকে করতে বলছে ক্লাসটা। ক্লাস না করলে তুমি শিখবে কিভাবে? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো আর যেখানেই পড়ো। সবাই একটু কমার্স গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দাও, কমার্স গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দাও। আচ্ছা,
বিভিন্ন গ্রুপে এখন কিন্তু পেইড কোর্স নিয়ে খুব মারামারি চলতেছে বিভিন্ন পেজে, কিন্তু আসলে ফ্রি ক্লাস কিন্তু কেউ তেমন নিচ্ছে না। সো এখানে যদি তুমি ক্লাসগুলো করো, আরেকটা জিনিস বলে রাখি, ক্যালকুলেটর ছাড়া কিন্তু ক্লাসগুলো করবা, মানে ম্যাথ গুলো করবা যে ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ইউজ করে ম্যাথ করে কোনো লাভ নাই। সবাই আবার একটু কমার্স গ্রুপে শেয়ার করে দাও, সবাই আবার একটু লাইভটা কমার্স গ্রুপে শেয়ার করে দাও। আশা করছি এটা সবার হয়ে গেছে। তাহলে আমাকে বলো তো ভাইয়া, এই যে 10টা সূত্র তোমাকে শিখাইলাম, এই পাশ ও পাশ ডান পাশ বাম পাশ করে তুমি এই টাইপের অঙ্কগুলো করতে পারবা কিনা, এইভাবে এই টাইপের অঙ্কগুলো করতে পারবা কিনা আমাকে জটপট একটু কমেন্টে জানাও। এইভাবে এই অঙ্কগুলো তোমরা করতে পারবা কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই শীটটা তোমাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব যখন আমাদের এই পুরো লেকচারটা করা শেষ হয়ে যাবে। এই শীট তোমাদেরকে প্রোভাইড করব যখন তোমাদের এই পুরো লেকচারটা কি হবে, শেষ হয়ে যাবে পড়ানো, তোমাদেরকে এই লেকচার শীটটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এরকম চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ বিশ্ববিদ্যালয় ওয়াইজ কিন্তু আমাদের এরকম এই লেকচার শীট তৈরি করা আছে, ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। সবাইকে ক্লিয়ার হলে আমরা এর পরের টাইপে যাই। আলহামদুলিল্লাহ ম্যাথ ক্যালকুলেটর ছাড়াই করি। তাহলে এখন যে বিষয়টা হইছে, এই টাইপ 2 পর্যন্ত বুঝতে পারছি কিনা আমরা একটু কমেন্টে জানাই। টাইপ 2 পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা, টাইপ 2 পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাই। ওকে স্যার, পম পম করে শব্দ হচ্ছে, মানে হচ্ছে আমাদের একটা ফোন আসছে আর কি। ওকে, আশা করছি ক্লিয়ার। ভাই শেষের 4টা সূত্র বলেন। শেষের 4টা সূত্র বললাম না, বিক্রয়যোগ্য পণ্যের থেকে একটা করে বাদ দিবা, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা আসো এবার একটা সহজ একটা টাইপ শিখে আমরা আমাদের আজকে ক্লাসটা শেষ করব। এটা হচ্ছে টাইপ 3, এটা হচ্ছে টাইপ 3। এটা খাতার মধ্যে টাইটেল দাও, এটা টাইপ 3 লিখবা। এটা কি লিখবা? এটা লিখবা হচ্ছে টাইপ 3। টাইপ 3 লিখে টাকা থেকে হার নির্ণয় লিখবা। আমরা শেষ না করে যাব না ক্লাস থেকে, যদি যাও তাহলে আমরা বাজেট যে যতটুকু বাজেট করছে আজকে ক্লাসে, তাহলে আমরা 2টা লেকচারে এটা শেষ করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ 3 হবে। এটা হবে কি টাইপ 3। টাইটেল কি হবে? টাইপ 3 টাইটেল কি হবে? টাকা থেকে হার নির্ণয়। বুঝতে হবে, ঠিক যেভাবে আমি টাইটেল দিছি এইভাবে টাইটেল দিতে হবে। টাকা থেকে হার নির্ণয় কি হবে? টাকা থেকে হার নির্ণয়। সবাই টাইপ 3 দিয়ে টাকা থেকে হার নির্ণয় দাও। যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, কাইন্ডলি সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। কমার্স গ্রুপে আবার একটু শেয়ার করে দাও যার যার প্রোফাইল থেকে। আর অবশ্যই আমি আশা করছি সবাই সবার পরিচিত জনদেরকে ক্লাসে এড হতে নক করবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের এক স্টুডেন্ট অলরেডি আমাদের যে অ্যাকাউন্টিং এমসিকিউ যে পেড কোর্স, সেই কোর্সের জন্য মাত্র টাকা পাঠাইলো। আমি আশা করছি তোমরা যারা 25-26 ব্যাচের স্টুডেন্ট, তোমরা এমসিকিউ কোর্সটাতে এনরোল করবে এবং এটার মাস্টার প্ল্যানিং রেডি হচ্ছে, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু তোমরা পাবা। তোমরা যারা সিনিয়ররা আছো, তোমরা তোমাদের জুনিয়রদেরকে বলবা যেন তারা আমাদের এই কোর্সটাতে এনরোল করে। খুবই চমৎকার একটা কোর্স হতে যাচ্ছে। আমি কালকে কোর্স প্ল্যানটা রেডি করে পরের দিন একটা বিস্তারিত লাইভে আসবো এবং তোমাদেরকে বিস্তারিত জানাবো। সবাই কি লিখছো? টাকা থেকে হার নির্ণয়। টাকা থেকে হার নির্ণয় কি নির্ণয়? টাকা থেকে হার নির্ণয়। অর্থাৎ টাকা দেওয়া থাকবে, এটা থেকে তুমি হার নির্ণয় করবা। অর্থাৎ কি নির্ণয় করবা? একটা পার্সেন্টেজ নির্ণয় করবা। টাকা থেকে তুমি কি নির্ণয় করবা? টাকা থেকে তুমি হার নির্ণয় করবা। তাহলে চলো এই বিষয়টা কিভাবে হবে সেটা একটু দেখে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করবো। আসো, যদি তুমি টাকা থেকে হার নির্ণয় করতে যাও, তার আগে তোমাকে কয়েকটা বিষয় একটু আমি যদি খেয়াল করাই দিই, একটু মনে করাই দিই, যেটা তোমার জানতেই হবে, যেটা না জানলে তুমি হয়তো গ্যাঞ্জাম লাগাই ফেলবা। আমি এই ক্লাসটা শেষ করার আগে যদি ক্লাস থেকে চলে যাও তাহলে কিন্তু আর আসলে শেষ হলো না। আমরা এই টাইপটাই আমাদের লাস্ট টাইপ, এই টাইপটাই আমাদের লাস্ট টাইপ। কাইন্ডলি কষ্ট করে সবাইকে একটু শেষ পর্যন্ত থাকতে হবে। 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। আমরা এটা শেষ করে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। তাহলে এখানে খেয়াল করো, যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এই যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এই ক্রয় মূল্যের আরেকটা নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই ক্রয় মূল্যের একটা নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয় মূল্যের একটা নাম কি? বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক এর আরেকটা নাম হচ্ছে মার্কআপ। এইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।
এবং এখানে ক্রয় মূল্য বিক্রিত পণ্যের ব্যয় না থেকে শুধু ব্যয় শব্দটাও থাকতে পারে, ব্যয়ের উপর মুনাফার হার। তাহলে এই যে সিনোনিম গুলা, এই সিনোনিম গুলা তোমাকে জানতে হবে। এই সিনোনিম গুলো তোমাকে জানতে হবে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রিত পণ্যের ব্যয়, মার্কআপ অথবা ব্যয়, এই চারটা সিমিলার ওয়ার্ড, এই চারটা কি সিমিলার ওয়ার্ড। ঠিক একইভাবে উল্টা দিকে যদি খেয়াল করো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তারপর হচ্ছে এটা হচ্ছে মার্জিন হবে, এটা কি হবে মার্জিন, কি হবে মার্জিন, এটা হচ্ছে মার্কআপ, এটা হচ্ছে মার্জিন। তার মানে ক্রয় মূল্যকে বলা হয় মার্কআপ, বিক্রয় মূল্যকে বলা হয় মার্জিন। আর হচ্ছে প্রান্তিক মুনাফার, আর এটা হচ্ছে কি প্রান্তিক মুনাফার। এই যে অল্টারনেটিভ নামগুলা, এইগুলো তোমাকে খুব ভালোভাবে জানতে হবে। এই বিপরীত নামগুলা, এই টাইপটা স্যার আগে আরেকবার পড়াইছিলেন, হ্যাঁ এই টাইপ না, এই টাইপ পড়াই নাই, খেয়াল করে দেখো এই টাইপটা পড়াই নাই। তাহলে এখানে যে বিষয়টা বললাম যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বিক্রিত পণ্যের ব্যয়, আর হচ্ছে মার্কআপ, ঠিক আছে। তো এই মার্কআপ আর একটা হচ্ছে কি ব্যয়, মার্কআপ আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে ব্যয়। ওকে, তারপর হচ্ছে এখানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, আরটা হচ্ছে মার্জিন, এটা হচ্ছে প্রান্তিক মুনাফার হার। এই হচ্ছে তিনটা নাম, এই হচ্ছে কি, এই হচ্ছে তিনটা নাম, এই তিনটা নাম তোমাকে জানতে হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া, যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার নির্ণয় করতে পারলে সূত্র কি? ক্রয় মূল্যের উপর মুনাফা, দেখো তোমার মুখস্থ করতে হবে না, ক্রয় মূল্যের উপর মুনাফা, তাহলে যার উপর বলতেছে তাকে নিচে রাখবা, যেটা বের করতে বলতেছে এটা উপরে রাখবা। যেহেতু ক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাই ক্রয় মূল্যটা নিচে, ক্রয় মূল্য মানে তো বিক্রিত পণ্যের ব্যয়, আর মুনাফা হচ্ছে উপরে। যার উপর বলবে সে নিচে থাকবে, মুনাফাটা উপরে থাকবে, যার উপর বলবে সে নিচে থাকবে, মুনাফাটা উপরে থাকবে, শেষ। এবার আসো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, তাহলে সূত্র কি বলো, বিক্রয় মূল্য নিচে থাকবে, মুনাফার হার উপরে থাকবে, বিক্রয় মূল্য নিচে থাকবে, মুনাফা উপরে থাকবে। সূত্র বুঝতে পারছো কিনা দেখো, যার উপর মুনাফার হার তাকে নিচে রাখতে হবে, আর যে মুনাফাটা উপরে বসে 100 দ্বারা গুণ করলে আমাদের কাজ শেষ। যার উপর মুনাফা তাকে নিচে রাখবো, মুনাফাটা উপরে রাখবো, 100 দ্বারা গুণ করবো, এইটা হচ্ছে সোজা কথা। অল্টারনেটিভ নামগুলো মনে রাখবো, আর সূত্রটা হচ্ছে কি, যার উপর মুনাফা তাকে নিচে বসাবো, মুনাফাটা উপরে বসাই দিব, যার উপর মুনাফা তাকে নিচে বসাবো, মুনাফাটা উপরে বসাই দিলে আমাদের অঙ্ক সলিড। এখানে তোমার একটা জিনিস মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই সূত্রটা, এই সূত্রটা তোমার কাজে লাগবে। কারণ কি, ধরো বলছে বিক্রয়ের উপর মুনাফার হার, তাহলে নিচে বিক্রয়ের উপরে মুনাফা, কিন্তু অঙ্কের মধ্যে বিক্রয় দেওয়া নাই, তাহলে সবার আগে তোমার কি বের করতে হবে, বিক্রয় বের করতে হবে। কথা বুঝছো কিনা, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার বের করতে বলছে, কিন্তু অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয়ই নাই, তাহলে আগে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে, আগে কি বের করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। তাহলে এখানে একটা সূত্র শিখে রাখো যে বিক্রয় ইকুয়ালস টু, সরি এইভাবে না পড়ি, এইভাবে পড়ি যে মোট লাভ ইকুয়ালস টু বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। এই সূত্রটা একটু লেখো, এই সূত্রটা একটু লেখো। আমরা এই টাইপটা খুব দ্রুত শেষ করব, এই টাইপটা খুব দ্রুত শেষ করব, সর্বোচ্চ 5 মিনিট সময়, এই টাইপটা দ্রুত শেষ করব। সবাই পুরো সূত্রগুলো খাতায় লিখছো কিনা লিখে আমাকে দ্রুত একটু কমেন্টে জানাও। এই পর্যন্ত খাতায় লিখছো কিনা দ্রুত একটু কমেন্টে জানাও। কারণ চলে গেছিল, আচ্ছা সমস্যা নাই, ক্লাস করে না। সবাই কি লিখছো ভাইয়া? এই সূত্রটা অবশ্যই কাজে লাগবে, কারণ এখান থেকে আমি বিক্রয় বের করতে পারবো, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো, মোট লাভ বের করতে পারবো। কারণ বিক্রয় বের করতে হলে বিক্রিত পণ্যের ব্যয়টা এই পাশে যোগ করে দিলে হবে। এখানে আরো 3টা সূত্র হয়, বুঝছো তো না? সবাই কি সূত্রগুলো লিখছো? কাইন্ডলি প্লিজ ফার্স্ট কমেন্টে জানাও। বোর্ড ক্লিয়ার করবো? ওকে, দ্রুত লেখো, দ্রুত লেখো। কিছু প্রশ্ন আমরা প্র্যাকটিস করে আজকের মতো ক্লাস শেষ করবো। এখন সবার লেখা হয়েছে এভরিওয়ান? আমি আশা করছি আগামী ক্লাসগুলো থেকে আমরা এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট আরো বেশি পাবো, এবং আমরা ধারাবাহিকভাবে তোমাদের জন্য এরকম প্রচুর ফ্রি ক্লাস নেব ইনশাআল্লাহ। এই টপিকটা, এই চ্যাপ্টারটা আমি তোমাকে একেবারে এখানেই শেষ করাবো, জাস্ট তোমরা ক্লাসগুলো করো রেগুলার মতো। আচ্ছা তাহলে চলো, আমরা যে সূত্রটা তোমাকে লিখে দিছিলাম ওই সূত্রটা কিন্তু মাস্ট, ওই সূত্রটা কিন্তু অবশ্যই লাগবে। যেমন আমি যদি এই বিষয়টা তোমাকে একটু ক্লিয়ার করে দেই, এখানে আমি তোমাকে সূত্রটাকে একটু যদি লিখে দেই,
হ্যাঁ সূত্রটা একটু দেখে নাও, তারপর অঙ্ক সলভ করা ট্রাই করবা, ঠিক আছে? চলো আমরা শুরু করি। খেয়াল করে কি বলছে, বলছে বিক্রয়ের উপর মুনাফার হার। বিক্রয়ের উপর কিসের হার? মুনাফার হার। তাহলে বিক্রয়ের উপর মুনাফার সূত্র কি? নিচে বিক্রয়, বিক্রয় উপরে মুনাফা, নিচে বিক্রয় উপরে মুনাফা ইনটু কত? 100। তাহলে খেয়াল করো ভাইয়া, তাহলে নিচে বিক্রয় বসাইতে হবে। বিক্রয় অঙ্কের মধ্যে আছে কিনা দেখো, যে দেওয়া আছে বিক্রয় 3 লক্ষ কত হাজার টাকা? 75,000 টাকা। তাহলে 3,75,000 টাকা। আর উপরে মুনাফা কত দেওয়া আছে? যে মোট লাভ 75,000। তাহলে 75,000 বসাই দাও, ইনটু করে দাও 100 দ্বারা। শেষ, সিম্পল কাজ, সোজা কাজ। কথা বুঝতে পারছো কিনা? স্যার আর কতক্ষণ ক্লাস নেবেন? শেষ, আমরা ক্লাস শেষ করে দিব। এই টপিকটা, এই টাইপটা শেষ করে ক্লাস শেষ, সর্বোচ্চ 5 মিনিট। খেয়াল করো এখানে দেখো, এই 7,500 দিয়ে 3,75,000 কে কাটতে হবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে? তোমার এই শূন্যগুলা নিয়ে টেনশনের কারণে শূন্য 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 কেটে দাও, শেষ। এবার 75 কে গুণ করতে থাকো। কত? 75 এ গুণ করলে আমাদের হচ্ছে 375 হয়। আবার যদি তোমার 75 গুণ করতে সমস্যা হয়, তাহলে 25 দিয়ে তুমি কাটতে পারো। 25 দিয়ে কাটলে কি হবে? 3 25 কত? 3 25 হচ্ছে কত? 75। 3 25 কত? 75। এখন 25 কতবার গুণ করলে হয় 375 হবে? আমরা জানি 4 25 100। 4 25 কত হয়? 4 25 100, আবার 4 25 100, আবার 4 25 100। তাহলে কত হলো দেখো তো? হয়ে গেল হচ্ছে 300। 4 25 4 25 4 25 300। তুমি যদি 75 না গুণ করতে পারো, তাহলে আর লাগে 75। তাহলে আর কত? আর 75 লাগলে কত হবে বলো? যদি তুমি 25 দিয়ে কাটো, 3 25 75, আর লাগবে হচ্ছে কত? 3। তাহলে কত হয় দেখো তো? 3 4 12 আর 3 হচ্ছে 15। অর্থাৎ 15 বার 25 গুণ করলে আমরা কত পাই? 375 পাই। তাহলে এখানে কাটবো হচ্ছে কত দ্বারা? 25 দ্বারা। কত দ্বারা কাটবো? 25 দ্বারা। তাহলে 25 দিয়ে যদি আমি হচ্ছে কারে কাটি? 100 রে কাটি, তাহলে কত হবে? 4। 25 দিয়ে 100 রে কাটলে কত হবে? 4। আর 3 আর 4 গুণ করলে হবে কত? 3 4 12। आंसर হচ্ছে 12%। आंसर হচ্ছে কত পার্সেন্ট? आंसर হচ্ছে 12%। দেখো বুঝতে পারছো কিনা? এটা খুবই সহজ কাজ। এটা আমরা 75 আর হচ্ছে 375, আর এটা খুবই সহজে কাটা যায়। কিভাবে জানো? 300, এই যে 75 আছে, 75 যে 375 এ কাটলে কতবার হবে জানো? যে 4 বার দিলে হবে 4 4 4 50 200, 4 25 100 300, 4 বার একবার 5 বার। এখানে 3 25 75, 3 25 যদি 75 হয়, 4 25 100, 4 25 100, 4 25 100, 3 4 12, 12 3 হচ্ছে 15। তাহলে এখানে তো 15 হবে, আমি একটু ভুল করছি না? এখানে 15 হবে। তাহলে 15 কাটলে কত হবে? 3 5 কত হবে? 15। হ্যাঁ তাই তো? তাহলে 5 দিয়ে 100 কাটলে হবে কত পার্সেন্ট? 20% হবে উত্তর। কত পার্সেন্ট হওয়ার কথা? 20% হওয়ার কথা। দুঃখিত, আমি ভুল করে ফেললাম। তাহলে এখানে এই জিনিসটা তোমাকে যদি কাটি, যে 75 একটা 75, তারপরে 75 দিয়ে যদি তুমি 375 এ কাটো, তাহলে কত বের হবে জানো? তুমি একটু যদি এখানে কাটাকাটিটা দেখো, 75 বাদ দাও, 75 এর মধ্যে 50 নাও, তাহলে 4 50 কত বলো তো? 4 50 হয় কত? 4 50 হচ্ছে 200। আর 3 25 হয় কত? 4 25 হয় কত? 4 25 হয় আরো 100, আর থাকে 75, তাহলে হচ্ছে 1। এইভাবে করতে গেলে তোমরা আসলে বুঝবা না। আমি তোমাকে এই বিষয়টা আরেকবার একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। সবাই হয়তো বা গোলায় ফেলছো। এখানে 75,000 কাটাকাটিগুলো ক্যালকুলেটর ছাড়া করাটা খুব জরুরি। আর এখানে হচ্ছে 75,000 হচ্ছে 100। তাহলে 1 2 3 1 2 3 কেটে দাও, শেষ। এবার তুমি 25 দিয়ে কাটবা, যেহেতু 75 এ 25 যায়, এই 75 এ 25 যায়। তাহলে আমরা এটা যদি কাটি, তাহলে কত হবে? 3 25 75। 3 25 কি হবে? 75। এখন আমি যদি 375 কে 25 দ্বারা কাটি, তাহলে এখানে কিন্তু এইটা কাটার একটা টেকনিক আমি তোমাকে শিখাইতে পারি এইভাবে, নামতা পড়া ছাড়া। দেখো তো ভাইয়া, 375 কে কত দ্বারা ভাগ করতে হবে? 25 দ্বারা ভাগ করতে হবে, তাই তো? আচ্ছা, তুমি আমার এই টেকনিকটা ফলো করো, তোমার অনেক কাজে লাগবে, অনেক মজা পাবে তুমি অঙ্কগুলো করতে। দেখো 25 দিয়া তুমি এখানে যেহেতু দুই সংখ্যা আছে, এখানে দুই সংখ্যা নাও। এখানে দুই সংখ্যা যেহেতু আছে, এখানে দুই সংখ্যা নাও। তুমি এইভাবে ভাগ করাচ্ছে, এই যে দেখো, এখানে তুমি যদি এইভাবে ভাগ করতা, তাহলে 375 যদি তুমি লিখতা, তাহলে তুমি কি করতা? তাহলে একবার দিতা, তাহলে এখানে হয়তো 25, ঠিক আছে? তাহলে কত বাড়িতে বলো? তাহলে এখানে বাড়িতে 2 আর 5, তাহলে এখানে 25 একটু 25, তাই তো? তাহলে এখানে 25 দিলা, তাহলে এখানে বাড়ি হলো কত বলো তো? 25 দিলা, এখানে তো ভুল করলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে 5 আর এখানে হচ্ছে 7, আছে তো 2, তাই তো? আর এখানে থাকবে 1, এখানে আছে 5, এই তো 125। আর 125 এর মধ্যে 25 কয়বার যায়? 5 25 125। 5 25 কত? 125। শেষ। এখন তুমি যদি এটা এইভাবে বড় ফরম্যাটে করতে যাও, তাহলে তোমার অনেক সময় লাগবে। তুমি যদি
তুমি যদি এটাকে এইভাবে করতে চাও তোমার বড় ফরম্যাট লাগবে। তাহলে তুমি আসো তোমাকে আরেকটা জিনিস শিখাই। তাহলে 375 দেখো, 375 কে 25 দ্বারা কাটবা। দেখো এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে, যেহেতু ক্যালকুলেটর নাই, এই ভাগের টেকনিকগুলো তোমাকে বুঝতে হবে, ক্যালকুলেটর ছাড়া এগুলো কিভাবে করতে হয়। তাহলে এখানে খেয়াল করো, এখানে যদি 2 সংখ্যা আছে তুমি এখানে 2 সংখ্যা নাও। তাহলে দেখো তো 27 এর মধ্যে 25 কয়বার যায়? একবার যায়। তাহলে একবার বসায় দাও এখানে। তাহলে একবার গেলে 27 থেকে 25 গেলে থাকে কত? 27 থেকে 25 গেলে থাকে 12। 27 থেকে 25 গেলে কত থাকে? 12। 12 এর পাশে মনে মনে এখানে 5 আছে, 5 বসায় দাও। তাহলে 12 এর পাশে 5 বসায় দিলে হয় 125। তাহলে 125 এর মধ্যে 25 কয়বার যায়? 5 25 125 কতবার যায়? এটা হচ্ছে 15 বার যায়। কয়বার যায়? 15 বার যায়, তাই তো? দুই 1 5 5 25 125, এই তো হওয়ার কথা। তোমরা যদি কমেন্টে এরকম মারামারি করো তাহলে অঙ্ক করে শেষ করে যাবে। তাই এই যে দেখো ভাগ করার টেকনিকগুলো একটু দেখো, তুমি এইভাবে ভাগ করতে পারবা, তুমি এইভাবেও ভাগ করতে পারবা। কথা বুঝতে পারছো কিনা? রাইট। এখন যেভাবে করতে চাও, তোমরা যেভাবে করতে চাও এইভাবে করা সম্ভব। মানে মূল কথা হচ্ছে তুমি কি এইভাবে লিখে বড় করে করবা নাকি এইভাবে লিখে তুমি বড় করে করবা, এটা তোমার দেখার বিষয়। এই ভাগগুলা এইভাবে করে ফেললে কি হয়? এইভাবে করে ফেললে মানে হচ্ছে সময় কম লাগে। ওকে, তাহলে চলে আসা হচ্ছে পরের আরেকটাতে যাই। আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করব, কারণ হচ্ছে অনেক সময় হয়ে গেছে। এখানে দেখো কি বের করতে বলছে, এখানে দেখো কি বের করতে বলছে। এই ভাগগুলো তুমি যেভাবে করতে পারো, যেভাবে তোমার কমফোর্টেবল লাগে সেভাবে তুমি করবা, তবে নামতাগুলো ঝটপট করে ফেলার চেষ্টা করতে হবে। এখানে দেখো ক্রয় মূল্যের উপর মুনাফা হার বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্যের উপর দেওয়া আছে কিনা দেখো। ক্রয় মূল্য মানে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আর হচ্ছে মোট লাভ দেওয়া আছে। উপরে 20,000, উপরে আছে 20,000, নিচে দেওয়া আছে কত? 1 লাখ। সিম্পল, এটা আরো বেশি সহজ। ইনটু কত? 100। তাহলে 1 2 3 4, 1 2 3 4। তাহলে 2 দিয়ে 10 এর কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 100 এর কাটলে কত পার্সেন্ট? 50%। এটা আরো বেশি সহজ, এটা আরো বেশি সহজ, 50%। 5 20 100 হবে। আহা, আজকে গরমে মাথায় কাজ করতেছে না। তাহলে 100 ছিল না, 100 রে 5 দ্বারা যখন কাটবা 5 20 কত হবে? 100 হবে। 5 20 হবে 100। 5 20 কত হবে? 100 হবে। 5 20 কত হবে? 100 হবে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো? 20 1 2 3 4, 1 2 3 4। তাহলে 2 দিয়ে 10 এর কাটলে 5, 5 দিয়ে 100 এর কাটলে 20, তাহলে 20%। 5 দিয়ে 100 এর কাটলে কত পার্সেন্ট হবে? 20% হবে। এটা কি ঠিক আছে? একটু আমরা শেষ করব ক্লাস, আমরা শেষ করে দিব। আর কয়েকটা ম্যাথ আছে, এটা এই টাইপটা শেষ করে দিন, হয়তো আবার পরের দিনের ক্লাসে স্যার দয়া করে রিপ্লাই দিবেন, ক্ষতি না অধ্যায়টাকে একটু করাবেন। হ্যাঁ করাবো, সমস্যা নেই, করাবো। এটা কি শেষ করতে পারছো? 20% কি হয়েছে সবার? 20% কি হয়েছে ফাতেমা? 20% হয়েছে? বাকিরা একটু দ্রুত করি, হ্যাঁ একটু দ্রুত করি, শেষ করব। আচ্ছা, এবার দেখো হচ্ছে এই প্রশ্নে কি বলছে। এই প্রশ্নে কি বলছে খেয়াল করতে হবে। এই জায়গাটার মধ্যে একটু ঝামেলা আছে, এই প্রশ্নের মধ্যে একটু ঝামেলা আছে। বলছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার। তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার সূত্র কি? নিচে বিক্রয় উপরে কি? নিচে বিক্রয় উপরে হচ্ছে মুনাফা, নিচে বিক্রয় উপরে হচ্ছে মুনাফা ইনটু কত? 100। কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো অঙ্কে মোট লাভ দেওয়া আছে 60,000 টাকা, ঠিক আছে? তাহলে মোট লাভ 60,000 টাকা তুমি বসাও, নিচে দেখো আর এখানে 100 দাও, ইনটু দাও। কিন্তু এখানে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয়। বের করতে বলছে বিক্রয়ের উপর মুনাফার হার, কিন্তু অঙ্কের মধ্যে বিক্রয়ের উপর মুনাফার হার দেওয়া নাই। অঙ্কের মধ্যে কি নাই? বিক্রয়ের উপর দেওয়া নাই, বিক্রয় দেওয়া নাই, দেওয়া আছে কি? আছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এবার তোমাকে বিক্রয় বের করতে হবে। তাহলে অলরেডি আমরা মোট লাভ বের করে একটা সূত্র তোমাকে শিখেছি। তাহলে মোট লাভ বের করার সূত্রটাকে একটু দেখো। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এই তো? তাহলে খেয়াল করতে ভাই এই সূত্রের মধ্যে মোট লাভ কত দেওয়া আছে? মোট লাভ দেওয়া আছে 60,000 ইকুয়ালস টু বিক্রয় তো আমি বের করব, তাই না? মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত দেখো তো? 3,50,000। তাহলে এখানে বসাও 3,50,000। তাহলে কি করো, যেহেতু বিক্রয় বের করবা 3,50,000 টাকে এই পাশে নিয়ে আসো। তাহলে 60,000 প্লাস 3,50,000, 60,000 প্লাস 3,50,000 ইকুয়ালস টু বিক্রয়। তাহলে কত হয় খেয়াল করে দেখো, 60,000 আর 3,50,000 মিলে কত হয়? 4,10,000। 60,000 আর 3,50,000 মিলে কত হয়?
10,000 হয়। কত হয় দেখো, 4 লক্ষ কত হাজার হয়, 10,000 হয়। তাহলে নিচে বসাই দিবা কত, 4,10,000। 4 লক্ষ কত হাজার, 10,000। দেখো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই জায়গাটার মধ্যে, যে যার উপর মুনাফার হার বের করতে বলছে তার হারটা দেওয়া নাই। তার কি দেওয়া নাই, হার দেওয়া নাই, মানে তার পরিমাণটা দেওয়া নাই, বিক্রয় দেওয়া নাই। তাই আগে আমরা কি করে নিলাম, বিক্রয় বের করে নিলাম। তো বিক্রয় বের করার সূত্র কি, এইভাবে বিক্রয়টা বের করে নিতে হবে। তাহলে এবার কাটাকাটি করতে হবে, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এবার কি করতে হবে দেখো, 6 দিয়ে 41টা কাটতে হবে, এটা একটু ঝামেলার কাজ, তারপর আমরা করব, ক্যালকুলেটর ছাড়া আমরা এগুলো করা দেখব। তাহলে এখানে দেখো উপরে যদি তুমি কি করে নাও, তোমার একটা কাজ বুঝতে হবে যে উপরে দেখো এই 100টা কিন্তু উপরে গুণ, তাই না, এই 100টা কিন্তু কার সাথে গুণ, এই 100টা কিন্তু উপরে গুণ, তাই তো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমাদের মূল কাজটা কি, যে উপরে হয়ে যাচ্ছে 600, নিচে হয়ে যাচ্ছে 41, অর্থাৎ 600 কে ভাগ করতে হবে 41 দ্বারা। 600 রে ভাগ করতে হবে কত দ্বারা, 600 রে ভাগ করতে হবে 41 দ্বারা। এটা তোমার জন্য একটু কঠিন হবে, বাট এটা তোমাকে করতে হবে। একটু কঠিন হলেও এই কাজগুলো শিখতে হবে আমার, এগুলো না শিখলে আসলে আমি পারবো না অঙ্ক। তাহলে আমরা এটা একটু আলাদা করে করি। যেমন ধরো 600 কে ভাগ করতে হবে কত দ্বারা, 41 দ্বারা। তাহলে 600 কে যদি 41 দ্বারা ভাগ করো তাহলে একবার দিতে হবে। তাহলে একবার দিলে হচ্ছে 41, তাহলে থাকে কত দেখো, 10 থেকে 1 গেলে থাকে হচ্ছে 9, আর হাতে থাকে কত 1। তাহলে 1 এখানে বসাই দাও, তাহলে কত 19। আর 19 এর মধ্যে তো 41 যাবে না, তাহলে এখান থেকে কত বসাও, একটা শূন্য বসাই দাও। তাহলে এবার দেখো কত যায়, 4 4 16, তারপরে যদি 4 4 16 অর্থাৎ 41 না পাবে তুমি 40 পাবো। তা 40 যদি 4 বার গুণ করো তাহলে কত হয়, 4 4 16 আর একটা শূন্য বসাই দিতে হবে, 160। কিন্তু তুমি যদি 5 বার নাও তাহলে 4 5 20, দেখো যদি 5 বার গুণ করো তাহলে 4 5 কত 20, আর একটা শূন্য বসাই দিলে যেটা 190 থেকে বেশি হয়ে যায়। তাই তোমার কত নিতে হবে, 160 নিতে হবে 4 দ্বারা। তাহলে 4 দ্বারা গুণ করে কত নিতে হবে, 160 নিতে হবে। তাহলে আমাদের কত থাকে বলো, 0 0 থাকে, আর এখানে কত থাকে, 6 9 3 থাকে, তাই তো 30। এখন কি হইলো, এইখানে দেখো 30 এর মধ্যে তার কি যাবে না, 30 এর মধ্যে কি 41 যাবে, 30 এর মধ্যে কি 41 যাবে, যাবে না। তখন তোমাকে কি করতে হবে, একটা দশমিক দিতে হবে, দিয়ে একটা কি নিতে হবে, শূন্য নিতে হবে। দশমিক দিয়ে একটা কি করতে হবে, শূন্য নিতে হবে। এবার শূন্য নেওয়ার পর এবার 41 কে আবার 30 এর 300 এর মধ্যে বসাইতে হবে। তাহলে 41 কে তুমি কত দ্বারা গুণ করবা, 41 কে তুমি হচ্ছে 4 দিয়ে 6 দ্বারা যদি গুণ করো, 424, 400 কত 24, 6 ওকে 6, 200 কত 46, তাই না। তুমি মনে আরেকবার নিতে পারো, 7 বার তুমি নিতে পারো, কয়বার, 7 বার দিতে পারো। তাহলে 4 7 কত 28, আর হচ্ছে 7 একে 7, 287। তুমি কয়বার নিতে পারবা, 7 বার নিতে পারবা। কয়বার নিতে পারবা, 7 বার নিতে হবে। কয়বার, 164 হবে কোথায়, 164 হবে কিসের, রুবাই 164 হবে কিসের, ও ওখানে কি আমাদের ভুল ছিল, কি শেষ, আস্তে কথা বলুন। তাহলে আমাদের এখানে কি ছিল, আমাদের ছিল হচ্ছে 60,000 ডিভাইডেড বাই 4,10,000। তাহলে এখানে ছিল হচ্ছে 100। তাহলে 1 2 3 4, 1 2 3 4, তাহলে 41 আর 600 তো ঠিকই তো আছে। আপনারা আবার কি বললেন বুঝলাম না, 41, তাহলে এখানে হচ্ছে 600, আর ভাগ করতে হবে কত দ্বারা, ভাগ করতে হবে 41 দ্বারা, ঠিকই তো আছে। তাহলে এই অ্যানসারটা কত হবে বলেন তো, আপনাকে কি করতে হবে, অ্যানসারটা হবে 14 দশমিক সামথিং হবে। এটা তো বুঝতে পারতেছেন, 14 দশমিক কত হবে, সামথিং হবে, 14 দশমিক সামথিং হবে। তাহলে এখানে যেটা করতেছিলাম আমরা 600 কে ভাগ করতেছিলাম, চলেন আবার একটু ভাগ করে দেখি 41 দ্বারা। তাহলে আপনি যদি একবার ভাগ করেন, 41 দিলেন, 41 দিলে কত হইলো আপনার, 41 দিলে 1 হচ্ছে 9 থাকলো, হাতে আছে 1, 190, 160 এর জায়গায় 164 হবে, 160 এর জায়গায় 164 হবে। আচ্ছা, তাহলে এবার কত দিছিলাম এখানে, 4 4 16, ও হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, 4 4 16, তাহলে হচ্ছে 164 হবে এখানে, 4 4 16 আর 4 কে 4, 164, এটাই তো বলতেছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার থাকে কত বলেন তো, এখানে থাকে হচ্ছে 6, এখানে থাকে হচ্ছে 1, আর এখানে থাকে হচ্ছে কত বলেন তো 2। আচ্ছা এই জন্য হচ্ছে 64 হবে, দশমিক দেন একটা শূন্য বসান। তাহলে এবার কয়বার নেবেন বলেন তো, 4 4 16, 6 আছে, হাতে আছে 1, 7 7 আছে 2, 9, তাহলে কত হবে দেখেন তো 164, 14.64। আচ্ছা গুড, 14 দশমিক আসছে। তাহলে এখানে আপনি হচ্ছে কয়বার দেন, 4 4 16, 4 4 হচ্ছে 424। তাহলে এবার হচ্ছে আপনি 41 কে কয়বার দিবেন, 6 বার দিলে হবে 424, 240, আর ওকে কত 6 পেছো, তার চেয়ে বেশি দিলে তো আপনার হচ্ছে কত 260 এর উপরে চলে যাবে।
তাহলে এখানে হচ্ছে 246 বসান, তাহলে এখানে 6 বসান, তার মানে এখানে আর একটু কিছু দশমিক সংখ্যা আসতে থাকবে, এটা শেষ করতে পারবেন না, আসতে থাকবে আসতে থাকবে। তাহলে আমরা এটা মনে রাখবো যে 14 দশমিক কত হইতে পারে, 14.6 সামথিং হবে। 14.6 হইলে আপনার মিলে যাবে, 14.6 হইলে আপনি উত্তর পাবেন, 14.6 হইলে আপনি উত্তর পাবেন, 14.6 হইলে উত্তর পেয়ে যাবেন। মানে এত দূর যাইতে হবে না, 14 পরে আর কিছু থাকবে না, 14তেই শেষ হয়ে যাবে, 14তেই শেষ হয়ে যাবে, 14 পরে আর লাগবে না। এটা শেষ, আমাদের ক্লাসের শেষ প্রশ্ন, এটা একটু দেখি। বলছে ক্রয় মূল্যের উপর মুনাফা হার, তাহলে ক্রয় মূল্যের উপর মুনাফা হার নিচে কি হবে বলেন তো, নিচে হবে ক্রয়, উপরে হবে মুনাফা, ইনটু কত, ইনটু হচ্ছে 100। তাহলে এখানে খেয়াল করে দেখেন তো ভাই, অঙ্কের মধ্যে বিক্রয় দেওয়া আছে, মোট মুনাফা দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে 30,000, তাহলে আপনি 30,000 বসান, সমস্যা নাই, 30,000 বসায় দেন। এবার খেয়াল করে দেখেন এখানে আছে 60,000 টাকা কি দেওয়া আছে বলেন তো, আচ্ছা এখানে তো 60,000 টাকা দেওয়া আছে হচ্ছে আমাদের, এখানে নিট বিক্রয় দেওয়া আছে 60,000, আর হচ্ছে মুনাফা দেওয়া আছে হচ্ছে 6,000, তাহলে মুনাফার জায়গায় আপনি কত বসায় দেন, 6,000। কিন্তু যে বিষয়টা খেয়াল করার সেটা হচ্ছে অঙ্কের প্রশ্ন বলছে ক্রয় মূল্যের উপর, কিন্তু টাকা দেওয়া আছে বিক্রয়ের। এখন ক্রয় মূল্য বলতে বুঝেন তো, ক্রয় মূল্য বলতে বোঝাচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে বোঝাচ্ছে, কাকে বোঝাচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয়কে বোঝাচ্ছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মুনাফা, কি বলেন তো, বিক্রয় মাইনাস মুনাফা। ওই যে সূত্রটা শিখাইছি না, ওই সূত্রটা ঘুরাই দেন, ওই সূত্রটা জাস্ট কি করে দেন, ঘুরাই দেন। তাহলে দেখেন বিক্রয় আছে কত, বিক্রয় আছে 30,000, বসাই দেন 30,000, মাইনাস মুনাফা আছে 6,000, মুনাফা আছে 6,000। তাহলে দেখেন তো বিক্রিত পণ্যের ব্যয় কত হাজার পেয়ে গেলেন, বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলেন 24,000, এইটা সবথেকে সহজ। তাহলে এখানে 24,000 বসাই দেন, তাহলে 24,000 1 2 3 1 2 3 6 দিয়ে 24 টা কাটলে কত হবে বলেন তো, 424, 4 দিয়ে 100 টা কাটলে কত হবে, 25%। এইটা হচ্ছে সবথেকে সহজ। আপনার অঙ্কগুলা কিন্তু পরীক্ষার হলে এই টাইপের দিবে যেন আপনি ক্যালকুলেটর ছাড়া দ্রুত করে ফেলতে পারেন, অর্থাৎ ক্যালকুলেটর ছাড়া যেন অঙ্কগুলা করা যায় এই টাইপের দিবে। এটা কি হয়েছে কিনা বলেন, এটা হয়েছে সবার, এটা হয়েছে 25% হয়েছে সবার, পঁচিশ হয়েছে কিনা দেখেন। ওকে ডান। তাহলে দেখেন আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি যদি ওই সূত্রটা জানেন তাহলে কিন্তু করে ফেলতে পারবেন খুব সহজে। তাহলে এখানে আরো দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক আপনারা একটু ট্রাই করবেন, একটু স্ক্রিনশট নিয়ে নেন, এইটা আর ওইটা ট্রাই করবেন, ঠিক আছে। সো এই টাইপ 3 পর্যন্ত করালাম আমরা। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি টাইপগুলো করব আমাদের রুটিন অনুযায়ী যে ক্লাস দেওয়া আছে। মানে আজকে গরমে একবারে অতিষ্ঠ লাগতেছে, তো আপনাদেরকে আগামী ক্লাসে আমরা বাকি টাইপগুলো পড়াবো। এখানে এই চ্যাপ্টারের ডেপথ অনেক বেশি, মানে ধীরে ধীরে আপনাকে গভীরের দিকে যাইতে হবে। এগুলো খুবই সহজ বিষয় আপনাদেরকে পড়ালাম, এগুলো কিন্তু কঠিন না, এগুলো এই চ্যাপ্টারের সহজ আলোচনা, ঠিক আছে। আগামী ক্লাসে ক্যালকুলেশন গুলোর জন্য কিছু শর্টকাট টেকনিক আপনাদেরকে পড়াবো, যেন আপনারা খুব সহজে করতে পারেন। তাহলে ভালো থাকেন, আগামী ক্লাসে আবার দেখাবো ইনশাআল্লাহ।